আহ, আজকে আমাদের WBSLST 2025-এর ক্লাস 11-12-এর আজকে আমাদের এক্সাম ছিল। সেই এক্সামে আমি শুধু যদি আমাদের সাবজেক্টের কথা বলি, ফিলোসফির কথা বলি, সেখানে আমার কাছে কিছু মিশ্র প্রতিক্রিয়া এসেছে। কেউ কেউ জানিয়েছে এটা যে ফিলোসফির কোয়েশ্চেন ভীষণভাবে টাফ ছিল, খুবই জটিল ছিল, এই জন্য অনেকেই সেটার সঠিক আনসার করতে পারেনি। আবার কিছু স্টুডেন্টস অদ্ভুতভাবে তার বিরোধী মত পোষণ করেছে, অপোজিট ভিউ তাদের কাছ থেকে আমি পেয়েছি, অনেক স্টুডেন্টদের কাছ থেকে, এবং তাদের বক্তব্য হচ্ছে ম্যাম পরীক্ষা ভীষণ ভালো হয়েছে। এবার আমার কাছে পুরো বিষয়টা একটা ধোঁয়াশার মধ্যে ছিল, আমি কারণ কোশ্চেন আমি সেইভাবে দেখিনি, তখনও অবধি আমি কোশ্চেন দেখিনি। ধোঁয়াশার মধ্যে ছিল, অদ্ভুতভাবে দুটো অপোজিট রিয়াকশন কেন আসছে পরীক্ষা নিয়ে। যে একদল বলছে ভীষণ কঠিন প্রশ্ন, এই ধরনের প্রশ্ন এক্সপেক্ট করেননি তারা পরীক্ষার হলে গিয়ে, পরীক্ষা প্রচণ্ডভাবে খারাপ। আবার একদল বলছে ঠিক তার অপোজিট বক্তব্য, যে পরীক্ষা ভীষণ ভালো হয়েছে। হ্যাঁ, কেন সেটা? হ্যাঁ, সেই কেনর উত্তরে আমরা পরে আসব। আমার দিক থেকে আমি প্রথমে যখন সবার বক্তব্য যখন শুনছি, আমারও তখন ইনিশিয়ালি মনে হয়েছে নিশ্চয়ই পরীক্ষার কোয়েশ্চেন খুব জটিল ছিল, মানে এতটা জটিল করা ঠিক হয়নি। কিন্তু যখন আমি সন্ধেবেলা বাড়িতে ফিরে আমি যখন কোয়েশ্চেন পেপার নিয়ে আমি লিটারালি বসলাম, এবং তখন আমি এটা দেখলাম যে মোটেও পরীক্ষার কোয়েশ্চেন কোনোভাবেই জটিল ছিল না। পরীক্ষার কোয়েশ্চেন কনসেপচুয়াল প্রশ্ন ছিল। যারা 2 মাস খেটে, বা যারা ক্লাস 11-12-এর বই পড়ে গিয়ে, বা যে কোনো একটা MCQ এর বই পড়ে গিয়ে যারা ভেবে নিয়েছিল যে তারা SLST কোয়ালিফাই করবে, তাদের কাছে পরীক্ষার কোয়েশ্চেন খুব জটিল মনে হয়েছে। কিন্তু যারা গত 1-1.5 বছর ধরে টানা বিভিন্ন ভালো ভালো বইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছে, যারা ক্লাসগুলো রেগুলারলি ফলো করেছে, তারা কেউ আমাকে এটা বলতে পারবে না যে পরীক্ষার কোয়েশ্চেন জটিল ছিল। এবং তাদের কাছ থেকেই অদ্ভুতভাবে এই রিপ্লাইটা আসছে যে পরীক্ষার কোয়েশ্চেন ভালো ছিল। কেউ এটা বলছে না পরীক্ষার কোয়েশ্চেন সহজ ছিল, পরীক্ষার কোয়েশ্চেন ভালো ছিল, কনসেপচুয়াল প্রশ্ন ছিল, এবং তারা যথার্থভাবে সঠিক আনসার করে দিয়ে আসতে পেরেছে। তারাই কিন্তু আমাকে বলেছে। এবং যারা বলছে তারা কিন্তু গত 2 মাসে তারা পড়ার চেষ্টা করেছে, এবং তারা এটা মনে করেছে যে আফটার নোটিফিকেশন আমি 2 মাসের মধ্যে সবকিছু কমপ্লিট করে ফেলতে পারবো। ঠিক আছে, সেটা তাদের জন্য এই পরীক্ষার কোয়েশ্চেনটা সত্যি সত্যিই জটিল ছিল। যারা ক্লাস 11-12-এর যে কোনো MCQ এর বাজার চলতি বই পড়ে যারা এটা মনে করেছে যে তারা কোয়ালিফাই করবে, সেটা যে কতটা ডিফিকাল্ট, আমার মনে হয় সেই সব স্টুডেন্টসরা আজকে একটা বড় ধাক্কা খেয়েছে। হ্যাঁ, যে না, এটা পড়ে পরীক্ষা কোয়ালিফাই করা যায় না, MCQ টেস্ট দিয়ে পরীক্ষা কোয়ালিফাই হয় না। পরীক্ষা, যে কোনো পরীক্ষা, শুধু আমি SLSTর কথা বলছি না, যে কোনো পরীক্ষা কোয়ালিফাই করার জন্য অথেন্টিক যে বইগুলো আছে সেই বইগুলো পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, কোনোদিনও তুমি যদি MCQ টেস্ট না দাও তবুও তুমি পরীক্ষা কোয়ালিফাই করে যাবে। MCQ টেস্ট দেওয়ার ওপর, হ্যাঁ, পরীক্ষা কোয়ালিফাই করা কখনো নির্ভর করে না। নির্ভর করে কনসেপ্ট তোমার কতটা ক্লিয়ার রয়েছে, তার উপরে কিন্তু সেটা নির্ভর করে। এবং আজকের পরীক্ষা, আমি তোমাদের বারবার করে বলছি এটা, যে আজকের পরীক্ষা সেটা প্রমাণ করেছে। হ্যাঁ, আমি অন্তত ধন্যবাদ দিতে চাই যারা কোয়েশ্চেন সেটার, যারা কোয়েশ্চেন করেছেন আজকে SLST এর। হ্যাঁ, তারা অত্যন্ত ভেবে চিনতে, হ্যাঁ হয়তো এটা হতেই পারে যে দু একটা প্রশ্ন তার মধ্যে থেকে জটিল, বাট বেশিরভাগ প্রশ্ন কনসেপচুয়াল প্রশ্ন। কনসেপ্ট যদি কারোর ক্লিয়ার থাকে, বই যদি কারোর খুঁটিয়ে পড়া থাকে, সেই সব প্রশ্নের উত্তর করতে কারোর অসুবিধে হওয়ার কথা না। যাই হোক, আমি কথা না বাড়িয়ে, আজকে যেহেতু তোমাদের 60টা প্রশ্ন নিয়ে আলোচনা করতে হবে, পুরো প্রশ্নটা দেখার মতোও সুযোগ যে আমি পেয়েছি তা না, আমি প্রশ্নপত্র নিয়ে তোমাদের আলোচনা করছি মানে আজকের ক্লাসে আমি একটু তোমাদের কোনটা প্রশ্নের কোনটা সম্ভাব্য, সম্ভাব্যই আমাকে বলতে হবে, কারণ আমি তো বলতে পারবো না এটাই সঠিক আনসার, পর্ষদ সঠিক আনসার দেবে। হ্যাঁ, তো সুতরাং তার আগে আমরা একটু ডিসকাস করে নিই যে কোন উত্তরগুলো, কি কিরকম প্রশ্ন ছিল, হ্যাঁ কোথায় জটিল মনে হয়েছে। হ্যাঁ, দু একটা প্রশ্ন একটু আউট অফ দ্য সিলেবাস, একটু সিলেবাস আউট অফ দ্য সিলেবাস বলা যাবে না, বলা যাবে যে একটু হাটকে প্রশ্ন এসেছে। বাট এটা ভাবা উচিত স্টুডেন্টসদের যে এই ধরনের প্রশ্ন আসতে পারে। আসলে আমরা অনেকেই এটা ভেবে ফেলেছিলাম যে ক্লাস 9-10-এর প্রশ্ন এতটা সহজ হয়েছে, এবং আমারও সেটা হয়তো ভাবনা হয়ে গেছিল যে নিশ্চয়ই তাহলে 11-12-এর প্রশ্ন ভীষণভাবে একটা সহজ প্রশ্ন হয়ে যাবে। হ্যাঁ, এটা ভুলছিলাম আমরা, আমিও ভুলছিলাম, তোমরাও ভুলছিলে, এটা আমরা ভুলছিলাম যে কোয়েশ্চেন। হ্যাঁ, বলো। একদমই তাই, মানে যখন আমরা প্রশ্নটা দেখলাম, মানে শব্দের যে জটিলতা ছিল, মানে প্রশ্নগুলো আমি বলবো না জটিল, শব্দের শব্দের জটিলতা জটিলতা। ছিল। হ্যাঁ। মানে এমন ছিল, মানে স্টুডেন্টরা ওই মতো অবস্থায় একটা চাপে থাকে।
তারপর যেটা হয়, টাইমটা 1.5 ঘন্টা আমাদের মনে হচ্ছে অনেক টাইম, আমাদের 1 ঘন্টায় হয়ে যাবে, আমরা বসে বসে আঙুল কামড়াবো, মানে এত আনন্দে। এই যে ধারণা আমাদের ছিল, কিন্তু আমার হাজবেন্ড বলেছিল নিটের পরীক্ষা যেমন হয়েছে সবাই ভেবে গিয়েছে ইজি হবে, কিন্তু গিয়ে দেখি যে কঠিন। এইটাও কিন্তু ওরকম হতে পারে, বারবার আমাকে বলেছিল। তো সেটাই দেখলাম হলো, সেটাই হলো। শব্দের জটিলতা পড়তে গিয়ে না আমরা একটা হারিয়ে গেলাম কোথাও একটা। এটাই হচ্ছে পরিষ্কার কথা, এছাড়া আর কিচ্ছু নয়। আচ্ছা, দেখা যাক। না, প্রশ্নপত্র একটু প্রশ্ন সলভ করা কিন্তু যাক। সুচন্দ্রার পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে। ভীষণ ভালো হয়েছে ম্যাম, আমি খুব স্যাটিসফাইড পরীক্ষা হ্যাঁ, দিয়ে। এটাই এবং সত্যি কথা। যতগুলো কোশ্চেন করেছি এখনো পর্যন্ত একটা ভুল হয়নি। ঠিক আছে। কনসেপ্ট মানে আমি বই আমি তো পড়েছিলাম, জানি আমরা ক্লাস যে করেছিলাম। আমি তো এটা বলতে পারবো যে কার পরীক্ষা ভালো হয়েছে আর কার পরীক্ষা খারাপ হয়েছে, এটা আমার পূর্ণ, আমি সচেতন এই ব্যাপারে, ঠিক আছে, আমি জানি। আচ্ছা, আমি পড়ে আসছি সবার কাছে, আমি পড়ে আসছি, নালে ওটা হলে গেলে আমরা ক্লাস 11টার মধ্যেও শেষ করতে পারবো না। একটু কোয়েশ্চেনের আনসার গুলো শুধু ডিসকাস করে দিই, আনসার। হ্যাঁ, আলোচনা খুব বেশি করা যাবে না, কারণ 7টা প্রশ্ন নিয়ে আলোচনা করতে হবে। চলো শুরু করা যাক আজকের পরীক্ষা। আমার কাছে যে কোয়েশ্চেন পেপারটা রয়েছে, তো এখানে যা যা টিক দেওয়া আছে সেটাকে সঠিক আনসার ভেবে ফেলো না। সঠিক আনসার মোটামুটি ভাবে আমি বলার চেষ্টা করছি, আমার আনসারের মধ্যেও কোনোটা ভুল থাকতে পারে, সব আমি জানি, সব আমি জানবো এটা নয়। হ্যাঁ, আমার মধ্যেও ভুল থাকতে পারে, বাট আমি যেটা বলছি সেটাকে আনসার হিসেবে বিবেচনা করো। এখানে যেটা রাইট চিক্লিক দেওয়া আছে সেটাকে আনসার হিসেবে বিবেচনা করো না। নাম্বার 1 প্রশ্ন, হ্যাঁ আমি তোমাদের কাছেও আসবো, তোমরাও আমাকে বলবে। নাম্বার 1 প্রশ্ন, আহ সাংখ্য দর্শনে নিম্নলিখিত কোনটিকে প্রকৃতি বিকৃতি বলা হয়? ভালো প্রশ্ন। অ্যাকর্ডিং টু সাংখ্য, হুইচ অফ দ্য ফলোইং ইজ কল্ড দ্য প্রকৃতি বিকৃতি? আকাশ, পুরুষ, চক্ষুর ইন্দ্রিয় এবং অহংকার। কি অদ্ভুত ব্যাপার! এই প্রশ্নটা আমাকে ধরো অনেকেই কোয়েশ্চেন ধরো পিডিএফ করে পাঠিয়েছে। অদ্ভুত, এই কোনটাকে প্রকৃতি বিকৃতি বলা হয় তার উত্তর অনেকে পুরুষ করেছে, মানে জাস্ট ভাবা হুম, যায় না। ধরো এটার উত্তর কি হবে? অহংকার। অহংকার। অহংকার অহংকার। হবে ম্যাম। আপনি হ্যাঁ, এটা অহংকার বলুন। ম্যাম। অহংকার ইজ দ্য রাইট আনসার। অহংকার হচ্ছে প্রকৃতি বিকৃতি। ঠিক আছে। তো সাংখ্য দর্শনে নিম্নলিখিত কোনটিকে প্রকৃতি বিকৃতি বলা হয়? অহংকারকে এখানে প্রকৃতি বিকৃতি বলা হয়। এটা পুরুষ নয়। পুরুষ না প্রকৃতি না বিকৃতি, সেটা হচ্ছে পুরুষ। হ্যাঁ, অহংকার কি করে? সরি, প্রকৃতি পুরুষ হচ্ছে না প্রকৃতি না বিকৃতি, এবং সেখানে প্রকৃতি বিকৃতি বলতে অনেকে পুরুষ করে এসছে, খুব মানে দুঃখজনক ব্যাপার। যাক, এত কিছু কথা বলছি না, তাহলে 1 নম্বরের যেটা সঠিক আনসার, সঠিক আনসার ডি হবে। সঠিক আনসার হবে হচ্ছে অহংকার। এবার 2 নম্বর প্রশ্ন। হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার যেটা আছে সেটা হচ্ছে, নিচের কোনটি হচ্ছে তোমার মুখ্য গোষ্ঠী, প্রাইমারি গ্রুপ? পরিবার, রাজনৈতিক দল, ক্রেতা বিক্রেতা, পরিবার। এবং উপরের কোনোটাই নয়। কি করেছো তোমরা? পরিবার। 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 পরিবার, হ্যাঁ, করেছি। পরিবার। পরিবার করা হ্যাঁ, হয়েছে। পরিবার হচ্ছে তোমার মুখ্য গোষ্ঠী। 2 নম্বরের এ হচ্ছে কারেক্ট আনসার। আলোচনা করছি না, যদি প্রয়োজন হয় অন্য দিনে আনসার গুলো ধরে 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 আলোচনা করবো, আজকে আমরা আনসার কিটা নিয়ে ডিসকাস করছি। কোয়েশ্চেন নাম্বার 3, পাশ্চাত্য নীতিবিদ্যা অনুযায়ী নিচের কোনটি অনৈতিক ক্রিয়া? অ্যাকর্ডিং টু ওয়েস্টার্ন এথিক্স, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ নন মরাল অ্যাকশন? প্রতিবদ্ধ অপশন কে ক্রিয়া। দিয়েছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। প্রতিবদ্ধ ক্রিয়া। Breaking a promise, hurting someone physically, reflex action, and all of the above. কি করেছো? প্রতিবদ্ধ ক্রিয়া। প্রতিবর্ত প্রতিবর্ত ক্রিয়া। ক্রিয়া। এক্স্যাক্টলি, প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন, এবং সেটা হচ্ছে অনৈতিক ক্রিয়ার মধ্যে পড়ে। তো 3 নম্বরের সি, রিফ্লেক্স অ্যাকশন হচ্ছে তোমার কারেক্ট আনসার। এইবার আমরা যদি 4 নম্বর প্রশ্নে আসি, এটা অনেকে ভুল করেছে, অনেকে এটা সঠিক হয়নি। হিউমের মতে ব্যক্তির অভিন্নতার ধারণা গঠনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা কি পালন করে? অ্যাকর্ডিং টু হিউম, হুইচ অফ দ্য, স্মৃতি করেছি ম্যাম। হ্যাঁ আমরা আমি একটু স্মৃতি বলি, করেছি। বলি। অ্যাকর্ডিং টু হিউম, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্লেস প্রাইমারি রোল ইন কনস্টিটিউটিং দ্য কনসেপ্ট অফ পার্সোনাল আইডেন্টিটি? এটার উত্তর স্মৃতি হবে। এটার উত্তর, যারা না, না, করেছো কি স্থায়ী করে? আত্মা, স্থায়ী আত্মা হিউম তো স্বীকারই করেন না, তা কি তো করে? মানেই না। মানেই না তো স্থায়ী আত্মা। স্থায়ী আত্মার উত্তর কিভাবে করলে? ঠিক আছে, এটার উত্তর হবে, আমি উত্তরটা জাস্ট বলে দিচ্ছি আর আমার আলোচনা। বি আর সি এর মধ্যে কনফিউশন হচ্ছিল, দিয়ে বি করেছি। বি, বি হচ্ছে স্মৃতি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ, স্মৃতি হচ্ছে কারেক্ট আনসার, সুতরাং 4 নম্বরের কারেক্ট আনসার হচ্ছে বি, স্মৃতি। 5 নম্বর প্রশ্ন,
হ্যাঁ, ও এটা কিছুদিন আগে তোমাদের পড়ালাম না, বৈজ্ঞানিক প্রকল্পের মূল্যায়নের মানদণ্ড কোনটা নয়, হুইচ অফ দ্য ফলোইং, অনেকে আবার হয় আর নয়ের মধ্যে গুলিয়ে ফেলেছে, অনেকে হয় আর নয় গুলিয়েছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ক্রাইটেরিয়া অফ ইভালুয়েটিং আ সাইন্টিফিক হাইপোথিসিস, কোনটা করেছো এর মধ্যে কমপ্লেক্সিটি হবে, জটিলতা, হুম। হ্যাঁ যদি জটিলতা। জটিলতা হচ্ছে তোমার প্রকল্প মূল্যায়নের সঠিক মানদণ্ড নয়। টেস্টেবিলিটি, কম্প্যাটিবিলিটি উইথ প্রিভিয়াসলি ওয়েল এস্টাবলিশড হাইপোথিসিস আর রেলিভেন্স, এগুলো হচ্ছে সবই কারেক্ট আনসার। আর হচ্ছে সি, কমপ্লেক্সিটি ইজ নট আ কারেক্ট আনসার, মানে পাঁচের হচ্ছে সি হচ্ছে কারেক্ট আনসার। 6 নাম্বার, এটাও একটা ব্যাপার আছে 6 নাম্বারের প্রশ্নটা, লকের দর্শনের প্রেক্ষিতে কোন বক্তব্যটি যথার্থ, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কারেক্ট অপশন উইথ রেফারেন্স টু লকস ফিলোসফি। হ্যাঁ, মাইন্ড রিসিভস, দেখো এটা নিয়ে আমার একটুখানি কনফিউশন আছে। ম্যাম ম্যাম বি সেন্সেশনাল হবে না, মন তো ছাড়া শুধু মুখ্য গুণগুলোকেই তো গ্রহণ করে, না, মানে সেন্সেশন আর তো গৌণ দুজনেরই গুণগুলো তো হয়। ব্যক্তিগত। আমার এই এই আমার আমি একটু বলি, আমি একটু বলিনি, তারপর তোমরা বলো। একটু বলি, which one of the correct option with reference to Locke's philosophy, mind receives the sensation of secondary qualities, mind receives the sensation of, মাইন্ড তো বাইরের জগৎ থেকে সেন্সার সেকেন্ডারি কোয়ালিটিস গুলোকে রিসিভই করে না, সেকেন্ডারি কোয়ালিটি বা গৌণ গুণগুলো তো আমাদের মনের মধ্যে থেকে উৎপন্ন হয়, বাইরের জগৎ থেকে মাইন্ড কখনো এগুলো রিসিভ করে না, মাইন্ড এগুলো উৎপন্ন করে সেকেন্ডারি কোয়ালিটিস গুলো, অ্যাকর্ডিং টু মি, আমি যেটা জানি। মাইন্ড রিসিভস দ্য সেন্সেশন অফ প্রাইমারি কোয়ালিটিস, হ্যাঁ প্রাইমারি কোয়ালিটি গুলো তো মাইন্ড রিসিভ করে, অবশ্যই প্রাইমারি কোয়ালিটি গুলো তো বস্তুর মধ্যে থাকে, হ্যাঁ সেগুলো মাইন্ড রিসিভ করে, রিসিভ করার পর নিজেদের মধ্যে থেকে সেকেন্ডারি কোয়ালিটিটা বা গৌণগুণগুলো নিজেদের মধ্যে থেকে উৎপন্ন হয়, আমার যতটা জানা। 3 নাম্বার, মাইন্ড ক্যান ক্রিয়েট দ্য সেন্সেশন অফ প্রাইমারি কোয়ালিটিস, নো, ইট ইজ নট আ কারেক্ট আনসার। আর মাইন্ড রিসিভস দ্য সেন্সেশন অফ বোথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কোয়ালিটি। এবার এইটা নিয়ে আমার ডাউট আছে, অ্যাকর্ডিং টু মি বি ইজ দ্য কারেক্ট আনসার, কিন্তু অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি ডি ইজ দ্য কারেক্ট আনসার। কিন্তু আমার বক্তব্য, মানে আমার জাস্টিফিকেশনটা যদি আমি বলি, মাইন্ড সেকেন্ডারি কোয়ালিটিস গুলোকে তো রিসিভ করে না, সেকেন্ডারি কোয়ালিটিস এর সেন্সেশন তো বাইরে থেকে রিসিভড হয় না, এগুলো তো মনের মধ্যে উৎপন্ন হয়, রিসিভ করে তো প্রাইমারি কোয়ালিটিকে, তাই নয় কি? মানে আমি কি ভুল আ- বলছি? আমিও তো এটাই জানি, সেই হিসেবেই বি করেছি আমি। হ্যাঁ, আমিও সেই হিসাবে বি গুলোর করেছি এটা। ধারণা তো নিজের মধ্যে থেকে উৎপন্ন হয়, গৌণ গুণগুলো তো বস্তুর মধ্যে থাকেই না, বস্তুর মধ্যে তো মুখ্য গুণগুলো থাকে। তাহলে আমার উত্তর যদি এটা হয়, যদিও অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি ডি ইজ দ্য কারেক্ট আনসার, মাইন্ড রিসিভস দ্য সেন্সেশন অফ বোথ প্রাইমারি সেকেন্ডারি কোয়ালিটি তো বস্তুর মধ্যে থাকে না, তাহলে মাইন্ডটাকে রিসিভ করবে কি করে বাইরের জগৎ থেকে অনুভব হিসাবে? তো আমার এটা ব্যক্তিগত ইয়ে, আমি জানি না, আমি তবুও ডাউটে রাখলাম, যদি আমার বক্তব্য বলছে যে, সেন্সেশনাল রিফ্লেকশনের মাধ্যমে শুধু কি গৌণ গুণকে, এই মুখ্য গুণকেই অ্যাকসেপ্ট করছে, মানে দেখো গৌণ গুণ। মুখ্য গুণগুলোই, দেখো মুখ্য গুণ গৌণ গুণের মধ্যে যেটা আছে, মুখ্য গুণগুলো বস্তুর মধ্যে থাকে, গৌণ গুণ হ্যাঁ, বস্তুর মধ্যে থাকে না, আমি খুব সিম্পল একটা ইয়ে দিয়ে বলছি, গৌণ গুণ ওই লজিক বস্তুর থেকে মধ্যে বি থাকে না। মনে হচ্ছিল, হ্যাঁ, ওই কিন্তু লজিক থেকেই আমি তোমাকে এটা বলছি, ওই লজিক থেকেই আমি এটা বলছি, মাইন্ড রিসিভস দ্য সেন্সেশন অফ প্রাইমারি কোয়ালিটিস। হ্যাঁ, গৌণ গুণগুলো তো নিজের মধ্যে উৎপন্ন হয়। ওই যে সরল ধারণা, কিন্তু সরল ধারণার যে ভাগটা আছে না, হ্যাঁ, ওই সুচন্দ্রা কথা শোনা যাচ্ছে না, সুচন্দ্রা একটু মাইক্রোফোনটা মিউট কর, আমি পরে আবার ডিসকাস করে নেবো, আমি আমার আনসারটা বললাম, ভুলও আমি হতে পারি, বাট বি আর ডি এর মধ্যে কনফিউশন আছে, মানে যিনি প্রশ্নকর্তা তিনি কিভাবে ভেবে প্রশ্নটা করেছেন, এটা এখানে একটা ম্যাটার করছে। ঠিক আছে, সুতরাং আমি এটাকে ছাড়ছি, আমি আমি আনসারটা বি বলছি। আমার জাস্টিফিকেশন আমি তোমাদের বলেছি, যে হচ্ছে মাইন্ড রিসিভস দ্য সেন্সেশন অফ প্রাইমারি কোয়ালিটিস, প্রাইমারি কোয়ালিটি বস্তুর মধ্যে থাকে, গৌণগুণ বস্তুর মধ্যে থাকে না, ওটা আমাদের মনের ধারণা হিসেবে উৎপন্ন হয়, এটা আমার মনে হয়েছে। তো 6-এর বি কারেক্ট আনসার হিসাবে আমার মনে হয়েছে, আমার এটা, আর বি আর ডি এর মধ্যে কনফিউশন আছে, পরে সরল। আমরা আলোচনা করে নেবো। হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, বলছি যে সরল ধারণার একটা প্রকারভেদ আছে, সেখানে ধরুন এই যে প্রথম সরল ধারণার চারটে ভাগ আছে না, তার মধ্যে একটা আছে মানে একটা ইন্দ্রিয়লব্ধ ধারণা। সেখানে কিন্তু এক ইন্দ্রিয়লব্ধ ধারণার মধ্যে আমরা লাল, নীল, তিক্ততা, মিষ্টত্ব এগুলো পড়ছে। তাহলে ওগুলো তো আপনার তিক্ততা, মিষ্টত্বটা তো গৌণ ধারণ, মানে গৌণ গুণই হচ্ছে। সেই ভেবে আমি ওই মুখ্য গুণ গৌণ গুণের আনসারটা করেছি দুটো। আমি আমি এটা আরেকবার দেখবো, আমার জাস্টিফিকেশনটা লক পড়াতে গিয়ে, আমি যখন লক পড়িয়েছি হ্যাঁ, ওয়াইমেসির বই আমিও থেকে, আমার এটাই ওইভাবেই মনে হয়েছে। করেছিলাম। হ্যাঁ, আমিও ওয়াইমেসির ওটা বই থেকে। করেছি ওই 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 মানে ওই সরল ধারণার থেকে আর কি। আমিও এটা করেছি, তাহলে ভুল হবে।
আচ্ছা দেখা যাক, বি আর ডি এর মধ্যে কিছু একটা হবে, সে 6 নম্বরটা দাগ দিয়ে রাখো, পরে দেখা যাচ্ছে। আচ্ছা, নিচের কোন বক্তব্যটি বার্কলের দর্শনের প্রেক্ষিতে অযথার্থ, মানে বার্কলে স্বীকার করেন না? হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট অ্যাকর্ডিং টু বার্কলেস ফিলোসফি, দেয়ার ইজ নো ফিজিক্যাল অবজেক্ট, অবশ্যই বার্কলে বলেছেন। হোয়াট উই কল অবজেক্টস আর অনলি আইডিয়াস, এটা বার্কলে বলেছেন। গড ক্রিয়েটস আইডিয়াস ইন আস, এটা বার্কলে বলেছেন। দেয়ার ইজ আইডিয়াস অফ ফ্লাইং হর্স, ডি ইজ দ্য কারেক্ট আনসার, আই থিঙ্ক সো। নিচের ম্যাডাম কোন এটা করেছি, কিন্তু হ্যাঁ অনেক হ্যাঁ জায়গায় আবার অন্য হ্যাঁ, দেখাচ্ছে। অন্য আমরা তো ওটাই দেখাচ্ছে, আমার করেছি, দেখার ডি দরকার নেই। করেছি। আমরা তো ওইটাই বার্কলে ভেবে করেছি, বিমূর্ত ধারণা বার্কলে বলেই স্বীকার করো। বার্কলে লকের বিরোধী মতবাদ পোষণ করেছেন। লক একজন মেটেরিয়ালিস্টিক ফিলোসফার ছিলেন, যিনি রিয়ালিজমকে স্বীকার করেছেন। বার্কলের দর্শনের আইডিয়ালিজম স্বীকৃত। সেখানে বার্কলে ভৌত দ্রব্য বলে কিছু আছে বলে তিনি মানেন না। যাকে তিনি দ্রব্য বলেছেন তা আসলেই ধারণা মাত্র, কারণ তিনি তো বাহ্য জগৎকে মানছেন না, মেটেরিয়ালিজমকে তিনি মানছেন না। এবং লাস্টে গিয়ে তিনি অহংসর্বস্ববাদকে খণ্ডন করার জন্য তিনি ঈশ্বরের অস্তিত্বকে মেনেছেন। অ্যাকর্ডিং টু মি, এবিসি এই তিনটে বার্কলের দর্শনের প্রেক্ষিতে যথার্থ বক্তব্য। আর এই সেই জায়গায় যদি আমি দেখি পক্ষীরাজ ঘোড়ার ধারণা আছে, এটা আমার কাছে অ্যাকর্ডিং টু বার্কলে অযথার্থ বলে আমার মনে হয়েছে। 7-এর ডি। হ্যাঁ, 7-এর ডি আমার মনে হয়েছে, আমি তো ভুল হতে পারি, আমি বারবারও বলছি। আট হ্যাঁ নাম্বার সেটাও। কেউ কথা বলো না এখন, হ্যাঁ, এত কথা বললে আমি শেষ করতে পারবো না, একটু আমাকে বলতে দাও, তারপর তোমাদের মতে আসছি, তোমাদের বক্তব্য শুনছি। আচ্ছা, এইবার আসছি 8 নাম্বার প্রশ্নে। নিম্নলিখিত কোনটি সংবেদনের ধর্ম নয়? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাট্রিবিউট অফ সেন্সেশন? ইন্টেন্সিটি, ডিউরেশন, ক্ল্যারিটি অ্যান্ড মেমারি। কোনটা করেছো বলো? স্মৃতি, মেমারি। মেমারি হবে, ডি হবে, ডি ইজ দ্য কারেক্ট জি আনসার। জি হ্যাঁ, হ্যাঁ। ইন্টেন্সিটি, ডিউরেশন আর ক্ল্যারিটি, এই তিনটেই হচ্ছে আমাদের সংবেদনের ধর্ম, সংবেদনের অ্যাট্রিবিউট। মেমারি বা স্মৃতি এটা আমাদের কাছে সংবেদনের ধর্ম নয়। সো 8 নম্বরের তোমার ডি হচ্ছে কারেক্ট আনসার। 9 নাম্বার, কে মনে করেন যে ঈশ্বর সৃষ্ট এই জগৎ হলো সম্ভাব্য সকল লাইবনিজ। জগতের পূর্ণ? লাইবনিজ। লাইবনিজ। লাইবনিজ এটা বলেছেন। হু থিংস দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ ক্রিয়েটেড বাই গড, ইজ দ্য বেস্ট অফ অল পসিবল ওয়ার্ল্ড, এটা লাইবনিজ বলেছেন। আর 9 নম্বরের বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। 10 নাম্বার, আঙুর এবং কলা হলো সুস্বাদু এবং পুষ্টিকর, এই বচনটির সাংকেতিক রূপ হচ্ছে সি। সি। সি ইজ দ্য কারেক্ট হ্যাঁ আনসার। ম্যাম, কি করেছি, সি করেছি। হ্যাঁ, সি ইজ দ্য কারেক্ট আনসার, কারণ হচ্ছে কোয়ান্টিফিকেশনের নিয়ম আমাকে অনুযায়ী, কোয়ান্টিফিকেশনের নিয়ম অনুযায়ী এবং যদি উদ্দেশ্যের জায়গায় থাকে তখন সেটা ডট হয় না, সেখানে ভেল হয়ে যায়, এটা আমরা জানি। ঠিক আছে, এটা। ম্যাম, আমি এটা এটা ভেবে করেছি যে হ্যাঁ, আঙুর আর তো মানে এক নয়, আলাদা, দুটো আমাকে আলাদা আমাকে জিনিস, মানে বলতে দাও আঙুর সুচন্দ্রা, একটু দুটো মাইক্রোফোনটা এক, মিউট কিন্তু করো। দুটো আলাদা জিনিস। সুচন্দ্রা, মাইক্রোফোনটা মিউট করো, আমাকে বলতে দাও এখন। ঠিক আছে, আমাকে বলতে দাও, মাইক্রোফোনটা মিউট করো, আমি সবার সাথে পরে আলোচনা পরে হচ্ছে। আঙুর এবং কলা হলো সুস্বাদু এবং পুষ্টিকর, সকল আঙুর ও কলা হয় সুস্বাদু পুষ্টিকর। সকল আঙুর ও কলা, আঙুর ও কলাটা উদ্দেশ্য পদের মধ্যে পড়ে। উদ্দেশ্য পদ আমরা জানি কোয়ান্টিফিকেশনের নিয়ম অনুযায়ী যদি উদ্দেশ্য পদে এবং থাকে তার সেই এবংটা ডটের জায়গায় ভেল হয়। হ্যাঁ, সো এখানে সি হচ্ছে কারেক্ট আনসার। অলেক্স gx vel bx implies dx dot nx is the correct answer. C হচ্ছে কারেক্ট আনসার 10 নম্বরের সি। এরপরে হচ্ছে 11 নাম্বার, আমি বলি এখন তোমরা কথা বলো না, আমাকেই বলতে দাও, আমি যখন তোমাকে জিজ্ঞাসা করবো যে তুমি বলো, তখন তোমরা বলো। নিম্নলিখিত কোন জোটটি পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়? হ্যাঁ, অবিচ্ছেদ্যতার নীতি, প্রিন্সিপাল অফ আইডেন্টিটি অফ ইনডিসক্রিমিনেবলস, এটা লাইবনিজ, আমরা এটা পড়েছি। ঠিক আছে, তারপরে ডেমনস্ট্রেটিভ নলেজ লক, আমরা এটা জানি। ধারণার অনুষঙ্গ নিয়ম হিউম নট বার্কলে, এটাও আমরা জানি। আর বোধশক্তি 12 ক্যাটাগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং কান্ট, এটাও আমরা জানি। সুতরাং 11 নম্বরে সি হচ্ছে কারেক্ট আনসার, ধারণার অনুষঙ্গ নিয়ম, এটা হিউম হবে, এটা কখনোই বার্কলে হবে না। বার্কলের দর্শনে আমরা ধারণার অনুষঙ্গ নিয়ম, ল অফ অ্যাসোসিয়েশন আমরা পাই না। 11 নম্বরের সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। 12 নাম্বার, নিচের কোনটি স্মৃতির উপাদান নয়? হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফ্যাক্টর অফ মেমোরি? রিটেনশন, রেকগনিশন, লার্নিং অ্যান্ড রিপ্রেশন। এটার উত্তর অবদমন হবে। অবদমন হচ্ছে স্মৃতির উপাদান। হ্যাঁ বলো, স্মৃতির উপাদান নয় বলে। হ্যাঁ, রিপ্রেশন বা অবদমন হবে হচ্ছে, এটা স্মৃতির উপাদান নয়। বাকি কিন্তু ধারণ ক্ষমতা বা প্রত্যভিজ্ঞা এবং শিক্ষণ সবটাই স্মৃতির উপাদানের মধ্যে পড়ে, রিপ্রেশন স্মৃতির উপাদানের মধ্যে পড়ে না। 12 ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। 13 নাম্বার, দুটি ধারণার মধ্যে মিল এবং অমিল প্রত্যক্ষ করাই হলো জ্ঞান, কে বলেছেন? নলেজ ইজ দ্য
লক। No. লক। Knowledge is the perception of agreement or disagreement of two ideas. Who said this? এটা লক বলেছেন। 13 নম্বরের সি হচ্ছে কারেক্ট আনসার। 14 নাম্বার, হিউমের মতে সূর্য পূর্ব দিকে ওঠে এই বাক্যটি স্ববিরোধিতা ছাড়াই অস্বীকৃত হতে পারে। ঠিক আছে, কারণ কি? অ্যাকর্ডিং টু হিউম দ্য স্টেটমেন্ট সান রাইজেস ইন দ্য ইস্ট ক্যান বি ডিনাইড উইদাউট কন্ট্রাডিকশন বিকজ। ঠিক আছে, 4টে অপশন। এটি একটি বস্তুস্থিতিমূলক বাক্য, এটি একটি ধারণার সম্বন্ধ সূচক বাক্য, এটি এটি আবশ্যক কিন্তু অভিজ্ঞতালব্ধ বাক্য, আর এটার উত্তর কি করেছো? কি এটা হবে উত্তর ম্যাম? এ করেছি। এই আমরা যে এ কারেক্ট করেছি বস্তুস্থিতি ম্যাডাম। আনসার। বিষয়ক মনে আছে আগের দিন কেউ হ্যাঁ, আমাকে এটা জিজ্ঞাসা করেছিল। আপনি আগের দিনই বলে দিয়েছিলেন এটা। ম্যাম কেউ এটা আগের দিন actually আমাকে এটা এই জিজ্ঞাসা করেছি। করেছিলে যে ম্যাম এটার কি কথা, মানে ধারণার সম্বন্ধ সূচক বাক্য এবং হচ্ছে বস্তুস্থিতিমূলক বাক্য। আমি তখন ঠিক এই এক্সাম্পলটা দিয়ে আগের দিন আমি তোমাদের বললাম যে সাপোজ ধরো সূর্য পূর্ব দিকে ওঠে, এটা হচ্ছে তোমার বস্তুস্থিতিমূলক বাক্য। ঠিক আছে, আর বইয়েও এটাকে ঠিক এই অস্বীকার করলে, এক্সাম্পলটাই আছে। আমি বলছি এটাকে অস্বীকার করলে, আমি যদি বলি সূর্য পূর্ব দিকে ওঠে না, আমি যদি এই কথাটা বলি কিন্তু তাতে কোনো স্ববিরোধিতা হয় না, এটা কোনো সেলফ কন্ট্রাডিকশনে যায় না, এটা স্ববিরোধিতা হয় না। হতেই পারে সূর্য কালকে পূর্ব দিকে উঠলো না, ঠিক আছে, এটার স্ববিরোধিতা হয় না। তো হিউমের মতে সূর্য পূর্ব দিকে ওঠে এই বাক্যটি স্ববিরোধিতা ছাড়াই অস্বীকৃত হতে পারে 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 কারণ এটি একটি বস্তুস্থিতিমূলক বাক্য, এর বাইরে কোনো উত্তরই হতে পারে না। যারা খুব বলছো পরীক্ষার কোশ্চেন জটিল হয়েছে, কঠিন হয়েছে, কনসেপচুয়াল প্রশ্ন দিয়েছে, ধরো আনসার করতে পারো। 14 নম্বরের উত্তর হচ্ছে এ, বস্তুস্থিতিমূলক বাক্য। 14 এ হচ্ছে কারেক্ট আনসার। 15 নাম্বার, ফাইভ ফেনোমেনন নিম্নোক্ত কোন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত? এটা তোমাদের কাছে আমার এটা পড়ানো নেই। ফাইভ, কি হবে? বি Decal ইজ ম্যাম, দ্য decal. কারেক্ট আনসার। হ্যাঁ, What দ্য, was the word? এটা 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 বি ইজ দ্য কারেক্ট আনসার। ফাইভ ফেনোমেনন নিম্নলিখিত কোন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত? আচরণবাদী তত্ত্ব, গেস্টাল্ট প্রত্যক্ষবাদ, ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব, শিক্ষণ সংক্রান্ত পরিজ্ঞানবাদ। এটা গেস্টাল্ট থিওরি অফ পারসেপশন। এটার উত্তর এটাই হবে। 15 নম্বরের তোমার বি হচ্ছে কারেক্ট আনসার, 15-র বি। চলো এবার 16 নাম্বার, এটা এটা কি করেছো বলো? এটাও তো আমি তোমাদের পড়িয়েছি, এটা তোমাদের কাছেই আসছি, এটা বলো। এটা পুরোটা আমি পড়ছি না। এবিসিডি এবং ডাব্লিউ, ব্যতিরেকি পদ্ধতি করেছি। এটা ব্যতিরেকি পদ্ধতি, এটার উত্তর হবে মিলের। এখানে কোন পদ্ধতির কথা বলা হয়েছে? কিছুদিন আগেই এটা পড়ানো হয়েছে, 2 সপ্তাহ আগে পড়ানো হয়েছে। এবিসিডি ডাব্লিউ এক্স ওয়াই জেড এটা একসঙ্গে পরিশেষ ঘটে। পদ্ধতি হবে ম্যাম। হ্যাঁ, এটা পরিশেষ পদ্ধতি হবে। দাঁড়াও তাহলে দেখে নিই, একবার বিশেষ চেক করি। পদ্ধতি হবে না ম্যাম, একদমই না। ওটা দাঁড়াও, ব্যতিরেকি হবে, একটু একটু দাঁড়াও, একটু দেখে নিই। দেখতে হবে। এবিসিডি ও ডাব্লিউ এক্স ওয়াই জেড একসঙ্গে ঘটে। একটু মাইক্রোফোন মিউট করো, মাইক্রোফোন মিউট করো, আমি সুচন্দ্রাকে বলছি মাইক্রোফোন মিউট করো। এবিসিডি ও ডাব্লিউ এক্স ওয়াই জেড একসঙ্গে ঘটে, আবার বিসিডি ও এক্স ওয়াই জেড একসঙ্গে ঘটে, অতএব এ হলো ডাব্লিউর কারণ। এটা মিলের আরোহ অনুমানের কোন পদ্ধতি থেকে অনুসৃত হয়? এটা পরিশেষ পদ্ধতি কেন হবে বলবো ম্যাম? দেখো, পরিশেষ পদ্ধতির মতো তো মনেও হচ্ছে, ধরো, হ্যাঁ, ওই যে বলা সবগুলোকে আছে না এখানে, হ্যাঁ এখানে বলো। বলা আছে এবিসিডি হচ্ছে ডাব্লিউ এক্স ওয়াই জেড একসাথে ঘটে, কিন্তু বিসিডি যখন ঘটছে এক্স ওয়াই ওয়াই জেড ঘটছে, তার মানে বি হচ্ছে এক্স এর কারণ, সি ওয়াই এর, ডি হচ্ছে জেড এর। এটা আমরা জেনে গেছি অলরেডি। তার মানে এটা ডাব্লিউ এর কারণেই হবে। মানে ওরা কি বলছে, বিসিডি যখন ঘটছে তখন খালি এক্স ওয়াই জেড এ ঘটছে। আচ্ছা, ব্যতিরেকি পদ্ধতির ওই ওই সাংকেতিককরণটা আমরা কি পড়েছিলাম? সাংকেতিক আকারটা আমি একটু দেখে। আপনাকে বলেছিলাম না যে ব্যতিরেকি পদ্ধতির পরিশেষ পদ্ধতি সাংকেতিক রূপটা একই, কিন্তু ওখানে আমার বি আর ডি এর মধ্যে আমারও কনফিউশন হচ্ছিল, দিয়ে বি করলাম। দাঁড়াও তো, এক সেকেন্ড দাঁড়াও তো। এটা পরিশেষ হবে আমার মনে হচ্ছে। দাঁড়া, আমি একবার চেক করে দেখে নিচ্ছি। ঠিক আছে, একবার একটু দেখে নিতে দাও, কারণ হয়তো এটা মনে হচ্ছে পরিশেষ, কিন্তু ব্যতিরেকি হতে পারে এটা। দাঁড়া, আমি একটু ব্যতিরেকি, এটা ব্যতিরেকি পদ্ধতি হবে, বুঝলে?
এটা ব্যতিরেকি পদ্ধতি হবে। হ্যাঁ ম্যাম এটা ব্যতিরেকি পদ্ধতি হবে। এটা উত্তর বলে দিলাম, ব্যতিরেকি পদ্ধতি হবে। ব্যাস, জাস্টিফিকেশন পরে হবে, নাহলে আমি শেষ করতে পারবো না। 16 বি হবে। ব্যতিরেকি পদ্ধতি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে 17 নাম্বার, কোন ধরনের গণতন্ত্র মার্ক্সীয় দর্শনের সঙ্গে সঙ্গতিপূর্ণ অথবা মার্ক্সীয় দর্শন থেকে অনুসৃত হতে পারে? সমাজতান্ত্রিক গণতন্ত্র, উদারনৈতিক গণতন্ত্র, প্রতিনিধিমূলক গণতন্ত্র, ধ্রুপদী গণতন্ত্র। কি করেছো? সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক। গণতন্ত্র। সমাজতান্ত্রিক গণতন্ত্র। সমাজতান্ত্রিক। হ্যাঁ, সমাজতান্ত্রিক গণতন্ত্র বা সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক। ডেমোক্রেসি। হ্যাঁ হ্যাঁ, 17 রে, 17 এ হচ্ছে কারেক্ট আনসার। 18 নম্বরের প্রশ্ন খুবই সোজা। সুখের কেবল পরিমাণগত পার্থক্য আছে, কোনো গুণগত পার্থক্য নেই, কে বলেছেন? মিল, বেনথাম, ফ্র্যাঙ্কেন, কান্ট। বেনথাম। হ্যাঁ, বেনথাম ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ, 18 নম্বরের বি হচ্ছে তোমার কারেক্ট আনসার, বেনথাম। 19 নাম্বার, খুব সোজা একটা প্রশ্ন দিয়েছে যে নিচের কোন বিকল্পটি কান্টের নিঃশর্ত অনুজ্ঞার সূত্র হিসাবে সত্য নয়? হুইচ অফ দ্য ফলোইং অপশনস ইজ নট ট্রু? ইজ ট্রু বলেনি, ইজ নট ট্রু অফ দ্য কান্ট ফর্মুলা অফ দ্য ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ। ইট ইজ আ কমান্ড অফ দ্য পিওর প্র্যাকটিক্যাল রিজন। ইট ইজ আ synthetic a priori command. It is a self-imposed imperative, and it is a subjective principle of ডি action. ডি 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 হ্যাঁ, 19-এর, এক্স্যাক্টলি ম্যাম একদম। হ্যাঁ, 19-এর ডি হচ্ছে কারেক্ট আনসার। কান্টের মতে নিঃশর্ত অনুজ্ঞার সূত্র হচ্ছে ওপরের তিনটে। ইট ইজ আ সাবজেক্ট অফ সাবজেক্টিভ প্রিন্সিপাল অফ অ্যাকশন। এটা হচ্ছে সঠিক আনসার, এটা নিঃশর্ত অনুজ্ঞার সূত্র মধ্যে পড়ে না। 19-এর ডি হচ্ছে কারেক্ট আনসার। 20 নাম্বার, খুবই সোজা একটা প্রশ্ন। অদ্বৈত বেদান্ত মতে নিম্নোক্ত কোনটি মায়ার বৈশিষ্ট্য নয়? মায়া অনির্বচনীয়, এটা মায়ার বৈশিষ্ট্য। মায়া অনাদি ও অনন্ত, এটা মায়ার বৈশিষ্ট্য। মায়া ভাবরূপ, এটা মায়ার বৈশিষ্ট্য। মায়া অধ্যাসের পরিণামী উপাদান কারণ, সি ইজ দ্য কারেক্ট আনসার, এটা মায়ার বৈশিষ্ট্য নয়। অদ্বৈত বেদান্ত মতে মায়ার বৈশিষ্ট্য নয় হচ্ছে মায়া। সুচন্দ্রা, তুমি তুমি এখন কথা বলো না তো, তোমার মাইক্রোফোনে অসুবিধা হচ্ছে, তুমি বন্ধ করে দাও মাইক্রোফোনটা। তোমার সাথে আমি লাস্টে কথা বলবো, তুমি মাইক্রোফোন অন করো না। আমি যদি কাউকে কিছু বলতে বলি, অন্যেরা বলুক, তুমি বলো না। তোমার কথাগুলো ক্লিয়ার আসছে না, অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তুমি এখন কথা বলো না সুচন্দ্রা, পরে বলছি। অদ্বৈত বেদান্ত মতে নিম্নোক্ত কোনটি মায়ার বৈশিষ্ট্য নয়? সি ইজ দ্য কারেক্ট আনসার। মায়া অধ্যাসের পরিণামী উপাদান কারণ, এটা হচ্ছে সঠিক আনসার হবে। 21 নাম্বার, যোগ দর্শনে, এটা আমি জানি যে তোমাদের হয়তো অনেকের অপরিচিত একটা প্রশ্ন বলে মনে হয়েছে। এটা কনসেপচুয়াল, যদি তুমি কনসেপ্টটাকে বেসিস করে করো তাহলে উত্তরটাও সঠিক হবে। অসম্পর্জ্ঞাত হ্যাঁ অসম্পর্জ্ঞাত ম্যাম। হ্যাঁ হ্যাঁ, যোগ দর্শনে নিম্নলিখিত কোনটি সংস্কার শেষ নামে পরিচিত? সেটা হচ্ছে অসম্প্রজ্ঞাত সমাধি। তার কারণ উত্তরটা যদি আমি বিবেচনা করি অন্যরকম ভাবে, বইতে আমি কোথাও সংস্কার শেষ হিসাবে টার্মটা আমি কোথাও পাইনি অসম্প্রজ্ঞাত সমাধির ক্ষেত্রে। কিন্তু আমার এটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে সংস্কারগুলো যেখানে একদম শেষ হয়ে যায়, ঠিক আছে, যেখানে আর মনের মধ্যে কোনো ধরনের অনুভব, ভাব, পূর্ব সংস্কার আর থাকে না, সেটা অসম্প্রজ্ঞাত সমাধির ক্ষেত্রেই সম্ভব। সেটা সম্প্রজ্ঞাত সমাধির ক্ষেত্রেও হয় না। কারণ অসম্প্রজ্ঞাত সমাধির পরে মানুষ কিন্তু কৈবল্য লাভ করে, যেখানে মানুষের যাবতীয় যে পূর্বজন্মের সংস্কার, এই জন্মের সংস্কার, যেগুলো শেষ হয়ে যায়, অসম্প্রজ্ঞাত সমাধির ক্ষেত্রেই সেটা হয়। তো 21 নম্বরের আমার ব্যক্তিগত অভিমত যে ডি ইজ দ্য কারেক্ট আনসার, অসম্প্রজ্ঞাত সমাধি। না এটা সম্প্রজ্ঞাত হবে, না এটা কৈবল্য হবে। সংস্কার শেষ হিসাবে পরিচিত অসম্প্রজ্ঞাত সমাধি, আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে। সংস্কার শেষ টার্মটা আমিও বইতে পাইনি। 21-এর, ম্যাডাম, হ্যাঁ বলো। ম্যাডাম এটাকে নির্বীজ সমাধিও তো বলে। হ্যাঁ, বীজ মানে হচ্ছে সংস্কার। হ্যাঁ, এটা ঠিক বলেছো, এটাকে নির্বীজ সমাধি বলা হয়। এখান থেকেই উত্তরটা সঠিক পাওয়া যাচ্ছে। নির্বীজ কথাটা, বীজ মানে হচ্ছে সংস্কার যার মধ্যে আর থাকে না, তাকেই নির্বীজ বলে। সুতরাং এখানে শুধু টার্মটা চেঞ্জ করে দিয়েছে, নির্বীজের বদলে সংস্কার শেষ করে দিয়েছে। দীপক কুমার বাগচির বইটা তো আছে ম্যাম। ও আছে, আমি দেখিনি। আসলে কি বলতো, আমি বাংলা বইগুলো সেইভাবে পড়ি না, তো এই জন্য আমার জানা নেই। তো 21-এর ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। নির্বীজ কথাটার মধ্যে দিয়েই বোঝা গেল যে এটা অসম্প্রজ্ঞাতই হবে, যেখানে বীজ বা সংস্কার থাকে না। 21-এর ডি কারেক্ট আনসার। 22-এর, নিম্নলিখিত কোন মতবাদটি চার্বাক দর্শন সম্মত নয়? চার্বাক দর্শনে পাওয়া যায় না। আমরা জানি যে চার্বাক দর্শনে ভূত চৈতন্যবাদ স্বীকৃত, চার্বাক দর্শনে স্বভাববাদ স্বীকৃত, চার্বাক দর্শনে সুখবাদ স্বীকৃত, চার্বাক দর্শনে কর্মবাদ স্বীকৃত নয়। সুতরাং যে বক্তব্য চার্বাক দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, সেটা হচ্ছে কর্মবাদ। 22-এর সি হচ্ছে কারেক্ট আনসার, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। 23-এরটা বলো তো একটুখানি, যে হাউ মেনি প্রমেয় পদার্থস, হাউ মেনি প্রমেয় পদার্থস আর দেয়ার
হ্যাভ বিন অ্যাকসেপ্টেড বাই ন্যায় দর্শন। ন্যায় দর্শনে কতগুলি প্রমেয় পদার্থ স্বীকার করা হয়েছে? এটাতে কি করেছো? ম্যাম 12টা। 12টা হবে। 12টা। 12টা প্রমেয় পদার্থ স্বীকার করা হয়েছে। প্রমেয় পদার্থ 12টা স্বীকার করা হয়েছে। আর মহর্ষি গৌতম 16টা। পরম্পরাগতভাবে 16টা পদার্থ তিনি স্বীকার করেছেন, বাট প্রমেয় পদার্থের সংখ্যা 12টা। 23-এর তোমার বি হচ্ছে কারেক্ট আনসার। তারপরের প্রশ্নটা 24 নম্বর, স্পিনোজার দেহমন সম্পর্কিত মতবাদটির নাম কি? আমরা জানি যে স্পিনোজার দেহমন সম্পর্কিত মতবাদটা হচ্ছে প্যারালালিজম বা সমান্তরালবাদ। দ্য থিওরি অফ মাইন্ড বডি রিলেশন অ্যাকসেপ্টেড বাই স্পিনোজা ইজ কল্ড প্যারালালিজম বা সমান্তরালবাদ। 24-এর বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। 25 নম্বর, এটা তর্ক সংগ্রহ থেকে দিয়েছে এই প্রশ্নটা। ন্যায় মতে কোন সংস্কারটি স্মৃতির জন্য দায়ী? ভাবনা বেগ, ভাবনা ভাবনা। বেগ, ভাবনা, স্থিতিস্থাপকতা, ভাবনা আর উপরের কোনোটি নয়। এখানের উত্তর হবে হচ্ছে ভাবনা নামক সংস্কারটি স্মৃতির জন্য দায়ী। 25 নম্বরের বি বা ভাবনা হচ্ছে তোমার কারেক্ট আনসার, 25-এর বি। এইবার চলে যাই 26-এ। 26-এ দেখো, ন্যায়মতে নিম্নোক্ত কোন ক্ষেত্রে সমবায় সম্বন্ধ প্রযুক্ত হয় বলেনি, হয় না বলেছে। হ্যাঁ, দুদিন আগেই সমবায় সম্বন্ধের সংজ্ঞাটা আমি তোমাদের পড়ালাম। কি অংশ, হবে? অংশী, হ্যাঁ, তারপর হচ্ছে অবয়ব, অবয়বীর মধ্যে সম্বন্ধ। এখানে হবে বোতল আর তার জলের মধ্যে সম্বন্ধ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, যাদের হ্যাঁ কোনোভাবে জলটা আলাদা বোতল, করা যায় খুব না। সিম্পল আনসার। বোতলের মধ্যে জলটা এখন থাকতে পারে, আর একটু বাদে এই বোতল থেকে যখন জলটা খেয়ে নেবো জলটা আর থাকবে না। সুতরাং বানরের সাথে তার গাছের সম্পর্কটাও যেমন সংযোগ সম্বন্ধ, তেমনি ভাবে বোতলের সঙ্গে তার জলের সম্বন্ধটাও সংযোগ সম্বন্ধ। এখানে কোনোভাবেই সমবায় সম্বন্ধ এই দুটো পদার্থের মধ্যে তোমার প্রযুক্ত, দুটো দ্রব্যের মধ্যে প্রযুক্ত হয় না। পুষ্প এবং তার রূপ, হ্যাঁ, মানে হচ্ছে দ্রব্য এবং তার গুণের মধ্যে সম্বন্ধ, অবয়ব এবং তার অবয়বী মানে টেবিল ও তার অংশের মধ্যে সম্বন্ধ, গতিশীল গাড়ি এবং তার গতি মানে হচ্ছে দ্রব্যের সঙ্গে কর্মের সম্বন্ধ। এগুলো সব কি সুন্দর কনসেপচুয়াল প্রশ্ন, তুমি যদি না বোঝো তুমি উত্তর করতে পারবে না। দেখো এখানে দিয়েছে যে পুষ্প ও তার রূপ, তার মানে কি দ্রব্য ও তার গুণ। টেবিল ও তার অংশ মানে হচ্ছে অবয়ব এবং তার অবয়বীর মধ্যে সম্বন্ধ। গতিশীল গাড়ি এবং তার গতি, তার মানে হচ্ছে দ্রব্যের সঙ্গে কর্মের সম্বন্ধ। আর বোতল এবং তার জল, এটা হচ্ছে সংযোগ সম্বন্ধ। এটা সমবায় সম্বন্ধ প্রযুক্ত হয় না। সমবায় সম্বন্ধ প্রযুক্ত হয় দ্রব্য তার গুণের মধ্যে, দ্রব্য তার কর্মের মধ্যে, এবং দ্রব্য তোমার হচ্ছে অবয়ব এবং অবয়বের মধ্যে। 26-এর সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। এগুলো পড়ানো হয়েছে, ঠিক আছে, তাতেও যদি না পারো খুব অসুবিধা। 27 নম্বর, 2+2=4, কান্টের মতে এই বচন কোন শ্রেণীর? আর কি, এটা নতুন করে কিছু বলার নেই, দুদিন আগে কান্ট পড়িয়েছি। হ্যাঁ, বিশ্লেষক পূর্বত সিদ্ধ, সংশ্লেষক পরত সাধ্য, সংশ্লেষক পূর্বত সিদ্ধ, উপরের কোনোটাই নয়। তোমরা এটা সঠিক আনসার সবাই জানো, সি ইজ দ্য কারেক্ট আনসার। সিনথেটিক এ প্রায়োরাই প্রপোজিশন হচ্ছে 2+2=4, কারণ তিনি এটা মনে করেছেন যে এটা একদিক থেকে পূর্বত সিদ্ধ, একদিক থেকে সংশ্লেষক। কারণ উদ্দেশ্যের ধারণাকে বিশ্লেষণ করলেই আমরা বিধেয়ের ধারণা পাই না, কিন্তু এটা একটা পূর্বত সিদ্ধ। এটা জানোই তোমরা। 27-এর যেগুলো ধর পড়িয়েছি সেগুলো কিন্তু একদম পাই টু পাই সেখান থেকে তোমাদের প্রশ্ন এসেছে, ঠিক আছে। তো 27-এর সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। এবার 28 নম্বর, ও বচনের সমবিবর্তিত বচন কি? কন্ট্রাপোজিশন, কন্ট্রাপোজিটিভ প্রপোজিশন মানে বিবর্তন প্লাস আবর্তন প্লাস বিবর্তন। ও বচনের করলে আমরা কোন প্রপোজিশনটা আমরা পাই? কি করেছো? ও ও বচন। ও, ও বচন আমরা পাই, ও বচনই আমরা পাই। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, ওই 28-এর, পাতা। 28-এর হচ্ছে ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। 28-এর ডি কারেক্ট আনসার। এবার এটা তো আরো সোজা, দুদিন আগে পড়ানো জিনিস। হুইচ অফ দ্য ফলোইং, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ভিউজ ইজ অ্যাকসেপ্টেড বাই ন্যায় বৈশেষিক? পরিণামবাদ, সৎকার্যবাদ, বিবর্তবাদ, অসৎকার্যবাদ। কি বলেছিলাম? অসৎ অসৎ কার্য। হ্যাঁ, ভারতীয় দর্শনে একটাই সম্প্রদায় অসৎ কার্যবাদ এখানে স্বীকার করছে, সেটা হচ্ছে ন্যায় দর্শন, ন্যায় বৈশেষিক দর্শন অসৎ কার্যবাদী। এবং এই অসৎ কার্যবাদ আলোচনা করতে গিয়ে আমি বলে দিয়েছিলাম সাংখ্যদের সৎ কার্যবাদের নাম কি? কি? প্রকৃতি অসৎ পরিণামবাদ। কারণবাদ। কি? প্রকৃতিবাদ। প্রকৃতি পরিণামবাদ, আমি পদ্য প্রকৃতির মনে করে প্রকৃতি পরিণামবাদ। পরিণামবাদ, সাংখ্য সৎকার্যবাদ। 30 নম্বর প্রশ্নটাই তার সঙ্গে অ্যাসোসিয়েটেড প্রশ্ন দিয়েছে। সাংখ্য সৎকার্যবাদের আর এক নাম কি? প্রকৃতি পরিণামবাদ। কি মানে কি বলবো তোমাদের,
মানে 30 নম্বরের, যাই হোক, বি হচ্ছে তোমার কারেক্ট আনসার, প্রকৃতি পরিণামবাদ। 31 নম্বর, দুটি পৃথক বিষয়ের মধ্যে সম্বন্ধ প্রসঙ্গে কে প্রথম তৃতীয় মানব যুক্তির কথা বলেন? অ্যারিস্টটল। প্লেটোর প্লেটোর দ্রব্যতত্ত্বের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করে প্রথম থার্ড ম্যান আর্গুমেন্ট দেন হচ্ছেন তোমার অ্যারিস্টটল। সুতরাং 31 নম্বরের ডি বা অ্যারিস্টটল হচ্ছে কারেক্ট আনসার। থার্ড ম্যান আর্গুমেন্ট বা তৃতীয় মানব যুক্তি অ্যারিস্টটলের দর্শনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। প্লেটোর ধারণা তত্ত্বকে খণ্ডন করতে গিয়ে অ্যারিস্টটল তার থার্ড ম্যান আর্গুমেন্টটা তিনি দিয়েছিলেন। 31-এর ডি হচ্ছে কারেক্ট আনসার। 32, নির্মধ্যম নিয়মের আকার কি? এটা আমি তোমাদের পড়াইনি। সত্যি সত্যি চিন্তার মূল 3টে সূত্রাবলী, তার মধ্যে সূত্রাবলী দ্য ফর্ম অফ দ্য বি হবে বি। এক্সক্লুডেড মিডিল। আমি বলছি ল অফ দ্য এক্সক্লুডেড মিডিল, এবং তার কারেক্ট আনসার হচ্ছে তোমার পি ভেল নেগেশন পি। হয় পি সত্য হবে, না হয় নেগেশন পি। পি আর নেগেশন পি একসঙ্গে দুটো সত্য হতে পারে না। নির্মধ্যম নিয়মের সূত্র দ্য ফর্ম অফ ল অফ এক্সক্লুডেড মিডিল ইজ পি ভেল নেগেশন পি। ঠিক আছে, 32-এর বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। 33 নম্বর, এটা তোমাদের পড়ানো বিষয়, শিক্ষণ সংক্রান্ত, এটা আমি তোমাদের পড়িয়েছি, তোমাদের সব ক্লাস রেকর্ডিং দেওয়া আছে। বিড়াল এবং তার ধাঁধা পিঞ্জরের পরীক্ষা শিক্ষণ সংক্রান্ত কোন তত্ত্বের সঙ্গে জড়িত? সাপেক্ষ আচরণমূলক তত্ত্ব, সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া, জ্ঞানীয় শিক্ষণ প্রচেষ্টা, ভুল সংশোধনের মতবাদ। কি বলবে উত্তর? প্রচেষ্টা ভুল সংশোধন মতবাদ। প্রচেষ্টা এবং ভুল সংশোধনের মতবাদ, ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। 33-এর এ হচ্ছে কারেক্ট আনসার, ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, প্রচেষ্টা ভুল সংশোধনের মতবাদ। এইটা এইটা ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা নেট সেটের স্টুডেন্টসরা পারবে এটার উত্তর। প্লেটো। হ্যাঁ, এটা প্লেটো হবে। লার্নিং এর রিকালেকশন মানে রিকালেকশন করে মানে প্লেটো। প্লেটো। না, লার্নিং ইজ রিকালেকশন, শিক্ষণ প্লেটো। হলো স্মৃতিমূলক, এই মতবাদের প্রবক্তা হলেন প্লেটো। প্লেটো। রিকালেকশনের কথা হ্যালো তিনি ম্যাম। বলেছেন। এখানে সক্রেটিসও বলেছেন, সক্রেটিসের মতকে হ্যাঁ বলো, ম্যাম। বলো, হ্যালো। বলো। হ্যালো ম্যাম, বলছিলাম এটা প্লেটো হবে ম্যাম। একটা একটা প্রশ্ন ছিল ম্যাম আমার। সাইকোলজিতে ম্যাম এত সুন্দর সুন্দর আমাদের প্রশ্ন হয়, এত সুন্দর সুন্দর প্রশ্ন ছিল, সেখানে কিনা ম্যাম এটা নেট সেট লেভেলে মানে এই প্রশ্নটা ম্যাম দিতে হলো। আমি ম্যাডাম এটা ঠিক করছি, প্লেটো হবে অবশ্যই। মানে তাই আমার ম্যাম বললাম, আমি এত সুন্দর সুন্দর সাইকোলজিতে ম্যাম প্রশ্ন ছিল, তাই অবাক লাগলো ম্যাডাম খুব। না, লার্নিং ইজ রিকালেকশন, এটা তোমার সাইকোলজি থেকে দিয়েছে তা নয়। ভুল কথা বলছো, ভুল তাই কথা ম্যাডাম আমি বলছো। বুঝতে পারিনি। ও আচ্ছা আচ্ছা দেখুন, ম্যাডাম, এই মনে হলো ম্যাম প্রশ্ন সাইকো। ওয়েস্টার্ন ফিলোসফি থেকে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা ম্যাডাম, ওয়াই বুঝতে মেসির পারিনি। বইতে এর এই জায়গাটা তোলা আছে যে ও রিকালেকশনের আচ্ছা কথা আচ্ছা ম্যাডাম। বলছেন। বুঝতে পেরেছো? মানে তুমি এটা আচ্ছা ভুল আচ্ছা ভেবেছো ম্যাডাম। যে এটা তোমার হ্যাঁ সাইকোলজি ম্যাডাম থেকে আমি দিয়েছে। বুঝতে পারি। হ্যাঁ ম্যাডাম, শিখন কথাটা, লার্নিং কথাটা দেখে না ম্যাডাম আমার সাইকোলজি মনে হয়েছিল না, ম্যাডাম, ওই জন্য এটা বললাম। এটা এটা ওয়াই মেসির বইতে ওয়েস্টার্ন ফিলোসফিতে ধরে লেখা আছে লার্নিং ইজ রিকালেকশন ইজ, তোমার ও, ইজ ইজ আ ভিউ অফ প্লেটো। ঠিক আছে, এটা সাইকোলজি থেকে আসেনি, এটা ম্যাডাম আমরা ওয়েস্টার্ন ফিলোসফি থেকে পরীক্ষাটাকে, দিয়েছে। ম্যাডাম আমরা পরীক্ষাটাকে শুধু এসএলএসটি ভেবেই পরীক্ষাটা দিয়ে আজকে এই পরিস্থিতি ম্যাডাম। মানে একটা ধারণা ছিল যে এসএলএসটি খুবই সহজ হয়, সহজ হয়, সহজ হয়, নেট সেট লেভেলে একদম প্রশ্নটা ম্যাডাম ওই লেভেলের প্রশ্নটা হয়েছে ম্যাডাম। হ্যাঁ, অবশ্যই নেটসেট লেভেলের প্রশ্ন হয়েছে। মানে প্রশ্নটা ম্যাডাম যদি এটা যদি এসএলএসটি সবাই মনে করে, আজকে কিন্তু ম্যাডাম সবার এই পরিস্থিতিটা হয়েছে, যারা ম্যাডাম আমরা 2 মাস আমরা পড়ি ম্যাডাম, তুমি 2 মাস বিশ্বাস করবে আমরা কাছে অরূপ, পড়েছি। আমি বলছি, যারা গত 1 বছর ধরে যারা নেটসেট লেভেলে একদম পড়াশোনা ম্যাডাম। করেছে, ঠিক আছে, তারা সবাই আজকে পরীক্ষা ভালো দিয়ে বেরিয়েছে। একদম একদম ম্যাডাম। ম্যাডাম বললামই তো ম্যাডাম, এটা সবাই এসএলএসটি মানে সবার একটা ধারণা ছিল এসএলএসটি তো কি আর খুব সহজ পাতি প্রশ্ন আসে, কিন্তু ম্যাডাম এইরকম যে এসএলএসটি মানে নেট লেভেলে এরকম সেট, এরকম প্রশ্ন আসাটা ম্যাডাম মানে কেউ ভাবতেই পারেনি ম্যাডাম এরকম, যারা মানে 2 মাসের জন্য পড়ছে ম্যাডাম এরকম। আচ্ছা, আচ্ছা, এটা আমি 2 মাসে পড়া হয় না, এটা একটা প্রমাণ পেলে তোমরা, তাই তো অরূপ? মানে মানে এটা আমাদের সামনে ম্যাডাম এত কিছু খাওয়ার, এত কিছু ক্লাসগুলো ম্যাডাম, মানে কোনটা ছেড়ে কোনটা শুনবো ম্যাডাম, এটা আমরা নিতে খুব মানে কষ্ট হয়েছে ম্যাডাম, মানে খুব আমরা নিতে দু পারিনি ম্যাডাম, এটা মাস সত্যি দু ম্যাডাম। মাস অরূপ, 2 মাস পড়াশোনা করে কিছু হয় না। এটা স্টুডেন্টদের ভাবতে শিখতে না হবে। নোটিফিকেশন বেরোবে আর তারপরে আমি সব না না ভুলে ম্যাডাম, ঠিক কোনো করে নেব, এটা হয় না না। প্রচুর ম্যাডাম, আমি student- আগের থেকে পড়ার মধ্যে ছিলাম, কিন্তু ম্যাডাম একটা জিনিস কি ম্যাডাম, মানে ক্লাসগুলো যে ম্যাডাম এই 2 মাসে যে ম্যাডাম এতগুলো পরিমাণে না ম্যাডাম, মানে নিতে মানে আমার সামনে এত কিছু খাবার রাখা, মানে কোনটা ছেড়ে কোনটা, মানে একটা খুব অসুবিধা হয়ে গেছে ম্যাডাম, এই জন্যই সমস্যাগুলোতে পড়ছি। আচ্ছা, আচ্ছা অরূপ, এত চিন্তা করো না। আমাদের ঠিক ঠিক আছে, আছে, আমাদের মানে ভালো শিখনের যে অভাব হয়েছে এটা বুঝতে পারছি। শিখন ওই যে পড়ছি না ম্যাম, হ্যাঁ, সাইকোলজিতে শিখন, হ্যাঁ, মানে শিখনের ক্ষেত্রে কি কি মানে জরুরি আর কি, ওই জিনিসটারই অভাব হয়ে গেছে। আমরা এটা ভুলে গেছি কিভাবে পড়াশোনাটা করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা।
আমাদের একদমই ঠিক কথা বলেছো, শিক্ষণের অভাব হয়ে গেছে, আমরা বুঝতেই পারিনি। সবার ম্যাডাম একটাই ধারণা এসএলএসটি মানে খুব এত লেভেলে ওরকম প্রশ্ন আসেই না, মানে নেট লেভেলে ওরকম প্রশ্ন আসেনি, এই কথাটা ম্যাডাম মানে একদম মনে হয় যে একদম যুক্তিযুক্ত হয়ে গেছে। এসএলএসটি মানে নেট লেভেলে ওরকম না আসে এর না আগে ম্যাডাম। তো যখন আসেনি, ধরো সেই কারণেই আমি এই ব্যাপারে আমি বলছি যে আমি যখন এসএলএসসি স্টুডেন্টসদের পড়াতে শুরু করলাম, ধরো বিভিন্ন বিষয় একদম অথেন্টিক বই থেকে, ধরো ওই যে প্রথম দিকে ক্লাস নিচ্ছিলাম, খেয়াল করবে যে সিডি শর্মার জায়গাটা থেকে ইম্পর্টেন্ট জায়গা বা এইখান থেকে ইম্পর্টেন্ট জায়গা স্টুডেন্টসরা নিতেই পারছিল না তার বিষয়টাকে। মধ্যে থেকে ম্যাম এই জায়গাটা তৈরি হলো ওই 9-10 পরীক্ষাটা হওয়ার পর বেশি করে, যখন ওদের কোশ্চেন লেভেলটা দেখো, এরকম নাইন ছিল না। টেনের পরীক্ষা 7 দিন আগে হয়েছে, ঠিক আছে, না ওইটা ওকে সেটাই তো। দোষ দিও না, দোষ না নিজেদের, ওইটা দেখি, সেটা 9-10 পরীক্ষার ঘাড়ে দিও না, না না ঠিক ওইটা আছে। দেখে আমাদের অনেকটা মাইন্ডসেটও চেঞ্জ হয়ে গেছে ম্যাম, একদম না, মাইন্ডসেটও চেঞ্জ ম্যাডাম হয়ে ম্যাডাম ম্যাডাম ওই ওটাতে ম্যাডাম মাইন্ড সেট আপটা ম্যাডাম চেঞ্জ হয়ে গেছে। সবার একটা ধারণা প্রশ্ন সহজ হবে, প্রশ্ন সহজ হবে, প্রশ্ন সহজ হবে, এই কথাটা থেকে ম্যাডাম সবাই কেউ বেরোতে পারেনি। সবার তখন একটা ধারণা হয়েছিল যে 60-এর মধ্যে হয়তো জেনারেলদের ক্ষেত্রে বলছি ম্যাডাম 57-58 কাট অফ হবে ম্যাডাম। আপনি হুম। বলেছিলেন যে হয়তো হ্যাঁ, 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 আমারও ব্যক্তিগত ধারণা ছিল, হয়তো আপনি মাইন্ডসেটটা হচ্ছে এটা বলছেন না যে যে খুব সবাই বেশি হলে। কোয়ালিফাই করে যাক রিটিন পরীক্ষাটা। এই ম্যাডাম আপনি এটা অবশ্যই ম্যাডাম ঠিক, এই প্রশ্নটা ম্যাডাম যদি কেউ মানে মানে খুব ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য ম্যাডাম তাকে বই হুম। আচ্ছা, 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 তো ম্যাডাম এইগুলো সম্ভব আলোচনা না। পরে করে আমরা ক্লাসটাকে শেষ ঠিক করে আছে নিই ম্যাডাম, আগে, হ্যাঁ, অবশ্যই অবশ্যই আলোচনাটা অবশ্যই করে নিই, ম্যাডাম। আলোচনাটা ঠিক করে আছে নিই। ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। 34-এর এটা এটা লার্নিং এর কোশ্চেন, এটা ভুল, এটা সাইকোলজি থেকে আসেনি, এটা ওয়েস্টার্ন ফিলোসফি থেকে এসছে। লার্নিং ইজ রিকালেকশন ইজ আ ভিউ অফ প্লেটো, 34 নম্বরের ডি হচ্ছে কারেক্ট আনসার। এটা দুদিন আগেই আমি তোমাদের পড়িয়েছি। 35 নম্বর, কান্টের মতে পূর্বত সিদ্ধ জ্ঞানের বৈশিষ্ট্য কি? অ্যাকর্ডিং টু কান্ট ক্রাইটেরিয়া অফ অ্যান এপ্রায়োরাই নলেজ ইজ আর তোমার নেসেসিটি অ্যান্ড ইউনিভার্সালিটি, আমরা তো এটা পড়েইছি, এই পড়ে ঠিক আছে। এই হ্যাঁ, পড়েছিলাম। ম্যাম ডি কেন হবে না? স্ট্রিক্ট হ্যাঁ, ভেবে ইউনিভার্সালিটি, চরম সার্বিকতা। দাঁড়াও তাই না, দেখে নি আমি আপনার ওই ওটা দেখি। ওয়েস্টার্ন ফিলোসফি যেখানে হ্যাঁ, ক্লাস করিয়েছিলেন আচ্ছা, ও- আমি একটা জিনিস ওখানে এখানে ভুল করে গেলাম, আমি একটু বলি, আমি ভুল করলাম। কান্টের মতে আহ, একটা কথা হ্যাঁ ভেবে এটা দেখো, ম্যাম বিটা এটা হবে ভেবে না, দেখো, এটা কিন্তু, ম্যাম বিটা হবে না। দাঁড়াও একটু বলতে দাও আমাকে। কান্টের মতে পূর্বত সিদ্ধ সংশ্লেষক জ্ঞানের বৈশিষ্ট্য চায়নি, এখানে শুধুমাত্র পূর্বত সিদ্ধ জ্ঞানের বৈশিষ্ট্য চেয়েছে। ডিটা হবে ম্যাডাম। ডি হবে ম্যাম, ডি দাঁড়াও, করেছি। নেসেসিটি অ্যান্ড ইউনিভার্সালিটি, নেসেসিটি অ্যান্ড স্ট্রিক্ট নোভেলটি হবে না, ইউনিভার্সিটি। অনলি নেসেসিটি হবে না, নেসেসিটি অ্যান্ড স্ট্রিক্ট ইউনিভার্সালিটি। আচ্ছা, যদি আমি এ আর ডি এর মধ্যে অপশানে নিই, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার হবে। মানে মানে নেসেসিটি অ্যান্ড ইউনিভার্সালিটিটাও ঠিক কথা, ঠিক আছে, কিন্তু নেসেসিটি অ্যান্ড স্ট্রিক্ট ইউনিভার্সালিটিটা, এখানে কিন্তু এটা ভেবে দেখার মতো বিষয় আছে, যেখানে কিন্তু শুধু পূর্বত সিদ্ধ জ্ঞানের বৈশিষ্ট্য চেয়েছে, পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচনের বৈশিষ্ট্য চাইনি। ম্যাম এটাও একটা ব্যাপার। আপনি ওয়েস্টার্ন ফিলোসফি যে কোশ্চেন আনসারের যে লাস্ট ভিডিওটা দেখতে বলেছিলেন, ওইখানে আপনাকে এরকম একজন কোশ্চেন করেছিল, তখন এই যে হচ্ছে নেসেসিটি আর হচ্ছে এই কঠোর সার্বিকতা, তখন এই উত্তরটা আপনি এটা বলেছিলেন যে এটা এটাই হবে। মানে এ আর ডি এর মধ্যে আমি যদি দেখি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যদি তাহলে ধরো, তাহলে নেসেসিটি অ্যান্ড স্ট্রিক্ট ইউনিভার্সালিটি, অপশনটা একটু ঘুরিয়ে দিতে পারতো, ঠিক আছে, দুটো অপশনের মধ্যে গুলিয়ে গেছে, নেসেসিটি অ্যান্ড ইউনিভার্সালিটি আর নেসেসিটি অ্যান্ড স্ট্রিক্ট ইউনিভার্সালিটি, অপশনটা আলাদা থাকলে ভালো হতো। এটা আমার ভুল হয়ে গেছে, আমি এ করেছি। হ্যাঁ, ম্যাম ম্যাম একটা কথা বলি, হ্যাঁ, বলো। বলছি ম্যাম নতুনত্বটা হবে না বলছেন, কিন্তু এটা পূর্বত সিদ্ধ বলেছে, পূর্বত সিদ্ধ বিশ্লেষক সংশ্লেষক দুটোই তো পড়ছে তার মধ্যে। না, না, ওটা ধরা যায় না, ওটা বলেনি মানে তোমাকে, বলবেন পূর্বত সিদ্ধ বিশ্লেষক সংশ্লেষক করছে না, বলছে পূর্বত সিদ্ধ জ্ঞানের বৈশিষ্ট্য কি, পূর্বত না, সিদ্ধ মানে বচনের বৈশিষ্ট্য কি। শুধু প্যান্ট তো দুটি নেসেসিটি অ্যান্ড সেবা স্ট্রিক্ট করেছে। ইউনিভার্সালিটি বা নেসেসিটি অ্যান্ড ইউনিভার্সালিটি, এই দুটো ইয়ের মধ্যে একটু সমস্যা আছে, কিন্তু এটা দুটোর মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেসেসিটি অ্যান্ড স্ট্রিক্ট ইউনিভার্সালিটি, এটাই মনে হচ্ছে। না পরে লাস্টে না, ওই হ্যাঁ, যেটা আপনি এক্সক্লুডেড মিডিলের যেটা বললেন ওটা নিয়ে আমি একটু, সব প্রশ্ন হয়ে গেলে একটা কথা একটু জিজ্ঞাসা করব। হ্যাঁ, হ্যাঁ, জিজ্ঞাসা করো। ল অফ এক্সক্লুডেড মিডিল কথাটার মানে কি? ল অফ এক্সক্লুড, আচ্ছা পরে আসছি, ওটা নিয়ে পরে আসছি। 35-এর দেখো, এটা আরেকবার নাহলে বইটা খুলে দেখে নাও, যে নেসেসিটি অ্যান্ড স্ট্রিক্ট ইউনিভার্সালিটি করবে না ইউনিভার্সালিটি, দুটোর মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডি মনে হচ্ছে। আনসারটা কনফিউজিং এ আর ডি এর মধ্যে, আমার কেন যেন হ্যাঁ মনে ম্যাম হচ্ছে, ডি ব্যক্তিগত হবে। অভিমত।
হ্যাঁ ম্যাম বলছি ওটা ডি হবে, ওটা স্ট্রিক্ট ইউনিভার্সালিটি আর নেসেসিটি, আর যদি সিনথেটিক দিত সঙ্গে সিনথেটিক অ্যাপিয়ারে নোভেলটি তাহলে থাকতো, নোবেলিটিটা। নোভেলটি থাকতো। হ্যাঁ ওটাই হবে। হ্যাঁ, 35-এর ডি হচ্ছে কারেক্ট আনসার। 36-এর মধ্যে আগের দিনই জিজ্ঞাসা করলে কেউ একজন, বৈশেষিক মত অনুসারে দুটো বিজাতীয় পরমাণুর মধ্যে পার্থক্যের ভিত্তি কি? গুণ ও পরিমাণ। পরিমাণ তো এটা যে আমি কি বলবো, নিজেই কেমন যেন আগের ম্যাম দিন গুণ হবে না গুণ ও এটা? পরিমাণ আছে। এটা কিন্তু আমি আমার মানে আমার আমি গুণ সঙ্গে সঙ্গে কি করেছি। মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মনে হচ্ছে, যদিও আর একটা গুণ বইতে আমাকে তুলি পাঠিয়েছে, হ্যাঁ, যে যেখানে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ ডিফারেন্স বোধ স্বীকার করেছেন বলে লেখা আছে সিডি শর্মার কোন একটা বইতে, কিন্তু প্রাইমারি কোয়ালিটি সেকেন্ডারি কোয়ালিটি এরকম আপনি পড়িয়েছিলেন যে পরমাণুগুলোর মধ্যে প্রাইমারি কোয়ালিটি বৈশেষিক সেকেন্ডারি, দর্শনে প্রাইমারি কোয়ালিটি সেকেন্ডারি কোয়ালিটি হ্যাঁ থেকে পরমাণুর এলো। মধ্যে রয়েছে, ওইটা সিডি শর্মা থেকেই আপনি পড়িয়েছিলেন। পরমাণুর মধ্যে রয়েছে যে যদি ক্ষিতির হচ্ছে গিয়ে প্রাইমারি কোয়ালিটি ধরি তাহলে সেটা হবে গন্ধ, আর সেকেন্ডারি আরে এটা কোয়ালিটি কোয়ালিটি আদর্শ। গেল, পরিমাণ কোথা থেকে হলো? আমাকে পরিমাণ বোঝাও। কিন্তু ওখানে লেখা পরিমাণটা কিভাবে আছে তো বৈশেষিকদের মধ্যে আমি পার্থক্য করব? পরমাণুর মধ্যে থেকে কিভাবে পরিমাণগত পার্থক্য হতে পারে? প্রপোর্শনের দিক থেকে। প্রপোর্শনের দিক যখন থেকে পরমাণু কখনো প্রপোর্শনেট হয় না। পরমাণু নিরংশ, ফাইনেস্ট ম্যাম আমাদের পার্টিকেল। এটা এটা বলছি যে দেখো, এখনো আমার ব্যক্তিগত মনে হচ্ছে যে 36-এর বি হচ্ছে কারেক্ট আনসার, কিন্তু কিন্তু সত্যি সত্যি সিডি আমাকে তুলি এটা শর্মাতে পাঠিয়েছে। গুণ আর পরিমাণ লেখা আছে। হ্যাঁ, তুলিও আমাকে এটা ম্যাম পাঠিয়েছে। বিজাতীয় পরমাণু বলেছে, দুটি পরমাণু বিজাতীয় হতে গেলে গুণের মধ্যেই পার্থক্য হতে হবে, গুণের পার্থক্যটাই লাগবে তো। ম্যাম বলছি ওই ন্যায় বৈশেষিক ওরা মানে পরমাণু সংযোগকে মেনেছে, সংযোগ যারা মেনেছে তারা পরমাণুকে গোল বলবে, আর ওটা শুধু গুণের দিক থেকেই হবে, আর যারা বৌদ্ধরা পরমাণু পুঞ্জবাদ ওদিকে এবড়ো খেবড়ো হবে বলছে। কোনটা অ্যান্সার হবে দেখো, ম্যাম, বি না সি? বুঝলাম না। আমি আমি উত্তর বলেছি বি ধরো, হ্যাঁ, কিন্তু এটা এটা আরেকবার আমি দেখে বলবো, হ্যাঁ, আর 2-3টে বই আমাকে দেখে বলতে হবে। আমার ব্যক্তিগত অভিমত মানে লজিক্যালি আমি ডিফাইন করে বলছি এটা গুণ শুধু, হ্যাঁ, কিন্তু একটা জায়গাতে আমি গুণ আর পরিমাণও পেয়েছি, এটা কেউ আমাকে আনসারটা পাঠিয়েছে আগের দিনই, সেটা আমার আর ম্যাডাম চেক। এটা কিন্তু সমরেন্দ্র বাবুর বইয়ে গুণই আছে শুধু, যেখানে সমরেন্দ্র ওনার বাবুর উনি বইয়ে গুণ আছে, উনি ওই যেখানে ওই কিন্তু জায়গাটা ম্যাম পার্থক্য করতেন আগের সিডি দিনও আপনি শর্মার বইয়ে পড়িয়েছিলেন, ওই ওয়েস্টার্নদের সাথে মানে পার্থক্য সময় এটা বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক গ্রিক ঠিক আছে, ঠিক আছে, পর্যন্ত ঠিক আছে, এত জটিলতা করো না। গুণ হিসাবে থাক, আর গুণ আর পরিমাণটা হতে পারে হিসাবে রাখি। আমাকে একটু ওই সিডি শর্মার বইটা চেক করতে দাও, তারপর আমি এটা জানাচ্ছি। ঠিক আছে, গুণটা কারেক্ট আনসার হবে। গুণ তো হবেই ধরো, বিজাতীয় পরমাণু গুণের দিক থেকেই তো পার্থক্য তার মধ্যে আছে। নাও, 37 নম্বর উদ্বৃত্ত, সেগুলো দাগ দিয়ে রাখো, আলোচনা করে নেবো। উদ্বৃত্ত মূল্যের তত্ত্বের সঙ্গে কার নাম জড়িত? গান্ধী, মুর, মার্কস আর কুরিয়ে, বলো। মার্কস, গান্ধী, মার্কস, কার্ল মার্কস। সরি মার্কস, গান্ধী না, মার্কস, মার্কস। মার্কস। 37-এর সি হচ্ছে কারেক্ট আনসার। 38, এ নিচের মতে কোনটি লকের মতে মুখ্য গুণ নয়? বর্ণ, উষ্ণতা, স্পর্শ, গতি। কালার, টেম্পারেচার, টাচ অ্যান্ড মোশন। গতি। মোশন। লকের মতে মুখ্য গুণ মোশন, মোশন, গতি। 38-এর ডি হচ্ছে কারেক্ট আনসার। গান্ধীর অহিংসা ধারণার সঙ্গে কোনটা, অহিংসা ধারণা বিষয়ে কোনটা সত্য নয়? অহিংসার এ অর্থ হবে, বিরতি মাত্র, অহিংসা একটি সক্রিয় শক্তি, সত্য এ হবে। অহিংসার মূল, অহিংসার ধারণা জৈন ধর্মের দ্বারা প্রভাবিত। এখানে কারেক্ট আনসার হবে হচ্ছে এ, অহিংসার অর্থ হিংসা বিরতি মাত্র। এটা গান্ধীজি মানেননি। অহিংসা, অহিংসা শব্দটাকে তিনি নেগেটিভ অর্থে নন, তিনি পজিটিভ অর্থে গ্রহণ করেছেন। তিনি অহিংসাকে শক্তি বলেছেন, প্রেমের মূল বলেছেন, জৈন ধর্মের দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন, এগুলো সব ঠিক। অহিংসার অর্থ হিংসা বিরতি মাত্র, হিংসা বিরতি মাত্র। এটা হচ্ছে তোমার 39-এর এ হচ্ছে কারেক্ট আনসার। 40, এটা তো খুব সোজা। বচনের গতানুগতিক বিরোধানুমানে বিরোধিতার চতুষ্কোণে অধীন বিপরীত বিরোধী বচনগুলো একসঙ্গে কি হতে পারে না? মিথ্যা মিথ্যে হতে হতে পারে না। পারে না। একসঙ্গে মিথ্যা হতে পারে না, ক্যান নট বোথ বি ফলস। ঠিক আছে, এটা বি হবে উত্তর। এটা আলোচনা করে দিয়েছিলাম যখন লজিকের এমসিকিউ গুলো আলোচনা করেছিলাম। বিপরীত বিরোধী বচনগুলো একসঙ্গে সত্য হতে পারে না, অধীন বিপরীত বচনগুলো একসঙ্গে মিথ্যা হতে পারে না। 40-এর বি হচ্ছে কারেক্ট আনসার। 41, হিউমের মতে বস্তুস্থিতি বিষয়ক আমাদের সমস্ত ধারণা নির্ভর করে। এইটা একটা ব্যাপার। তো 41 নম্বরটা দেখিয়ে নিই আমি। হ্যাঁ, on resemblance and contiguity, on resemblance and causality, on causality and contiguity, on causality only। ঠিক আছে, এটার উত্তর কি করেছো? on causality ম্যাম and contiguity, সাদৃশ্য এবং কারণতার উপর করেছিলাম, ভুল হয়েছে। এইটা হবে, সি হবে, ডি সি। না ম্যাম, ডি হবে এটা। ডি হবে, ডি নাই।
একরূপতা নীতি আর কার্যকারণ নিয়মের উপরে, তাহলে সি এ- কি করে হচ্ছে? এটার আনসার তো ডি হবে মনে হয়, ইয়ের বইয়ে তো আমি ডি পড়েছি সৌমেন্দ্র বাবুর বই। ডেভিড তাহলে তো হিউম ম্যাম এটা ডেভিড আমি আপনাকে হিউম জিজ্ঞাসা করলাম। ডেভিড হিউম অনুষঙ্গের নিয়মগুলো তিনি স্বীকার করেছেন। ডেভিড হিউমের 3টে অনুষঙ্গের নিয়ম কি কি? সাদৃশ্য, সাদৃশ্য, সান্নিধ্য আর রিজেম্বলস। আর কারণ। সাদৃশ্য আর সাদৃশ্য, সাদৃশ্য, সান্নিধ্য আর সান্নিধ্য, কার্যকারণ। কার্যকারণ। বই এক আচ্ছা, জায়গায় পেয়েছিলাম তিনটের কার্যকরণের উপরে এই তিনটের প্রশ্ন ইংরাজি থেকে। টার্মটা কি নৈকট্য আছে? তো, তিনটের ইংরেজি সাদৃশ্য, টার্মটা কি আছে? সান্নিধ্য আর নৈকট্য। এত কথা বলছো না, একজন বলো। ইংরাজি টার্মটা কি আছে তিনটের? কন্টিনিউটি অ্যান্ড কজালিটি। কন্টিগুইটি, আচ্ছা। এবার তোমরা এটার উত্তর কি করেছো বলো? ম্যাম আমি ডি শুধু করে, কারণতা করেছি। ডি হবে এটা ম্যাম। আমিও তাই করেছি, কারণ এক জায়গায় আমি পেয়েছিলাম এইটা, কারণতা। শুধু কারণতা? হ্যাঁ মানে কার- একরূপতা নীতি আর প্রস্তুতির কার্যকারণ মূলক এক বিষয়। কিন্তু ম্যাম শুধু কারণতা তো হবে না। ম্যাম বাস্তব সাদৃশ্য, ব্যবহার তো। সাদৃশ্য এবং কারণতা ওটা করেছি। ম্যাম ইয়ের সৌমেন্দ্র বাবুর সমস্ত বইয়ে জ্ঞানের, আছে, হিউমের মতে বাস্তব ব্যাপার সংক্রান্ত সমস্ত জ্ঞানের ভিত্তি হলো কার্য কারণ সম্বন্ধ। হ্যাঁ, আমিও এইটা ভেবেই আমি ওটা করেছি, ঠিক এই লাইনটাই আমিও পেয়েছি ওখানে। আচ্ছা, এটা পেয়েছো তাই তো? আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, কার্যকারণটা করে রাখো, ঠিক আছে। বাট আমারও একটু সন্দেহ আছে প্রশ্নটা নিয়ে। হ্যাঁ, আমি সেটা তোমাদের বলছি, দাঁড়াও। সমরেন্দ্র বাবুর বইটাকেই শুধুমাত্র ভরসা করলে হবে না তো, অন্য হ্যাঁ, জায়গাগুলো দেখতে হবে, এটাই এটা হচ্ছে কথা। সবচেয়ে বড় বিষয়। কল্যাণচন্দ্র গুপ্ততেও তাই আছে, প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকারণ নিয়ম। এটা কন্টিগুইটি অ্যান্ড কজালিটিও হতে পারে, আমি একটু দেখে নিচ্ছি এটা। কারণ কন্টিগুইটিটাও কজালিটির উপরে ভিত্তি করে। কন্টিগুইটি কথাটার মানে হচ্ছে প্রক্সিমিটি অফ অবজেক্টস ক্যান অলসো প্লে আ রোল অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য কজাল রিলেশনশিপ। কজাল রিলেশনশিপের মধ্যে কন্টিগুইটিটা ঢুকে যায় ওর মধ্যে। কোশ্চেনটা বেশ ইয়ে করে দিয়েছে তোমাদের। হ্যাঁ, হুম। এই কোশ্চেনটা পুরোটাই ডিপেন্ড করছে প্রিন্সিপাল অফ অ্যাসোসিয়েশনের ওপরে, মানে ধারণার অনুষঙ্গ নিয়মের ওপরে নির্ভর করছে। হুম। এটা একটু দেখতে হবে, শুধু কজালিটি হবে না এটা। হ্যাঁ, কন্টিগুইটিটাও কজালিটির ওপরেই ডিপেন্ড করে। তো এটা একটু দেখতে হবে, একটু 41 নাম্বারটা ইয়ে করে রাখো। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসারটাকে বার করতে হবে এর মধ্যে থেকে, বের করতে হবে। এই সি আর ডি এর মধ্যে থেকে বার করতে হবে কিছু একটা আনসার। রিজেমব্লেন্স অ্যান্ড কজালিটি হবে না, রিজেমব্লেন্স অ্যান্ড কন্টিগুইটি হবে না, কজালিটি অ্যালোন হবে না। আই থিঙ্ক সো, আমি জানি না। তা অ্যান্ড কজালিটি অ্যান্ড কন্টিগুইটিটা হতেও পারে, আর অন অন কজালিটি অ্যালোনটাও হতে পারে, একটু দেখতে হবে সেটা। 41-এর সি আর ডি এর মধ্যে কোনো একটা কারেক্ট আনসার হবে, আমি বলছি। 42 নাম্বার, বৌদ্ধ দর্শন অনুযায়ী নিম্নোক্ত কোনটি সংস্কার স্কন্ধের অন্তর্গত? ইন্দ্রিয়, রাগ, চাক্ষুষ জ্ঞান এবং মন। কি করেছো? রাগ, রাগ, রাগ ইজ দ্য অ্যাটাচমেন্ট। কারেক্ট আনসার। ম্যাম অ্যাটাচমেন্ট হবে। হ্যাঁ, 42-এর রাগ বা অ্যাটাচমেন্ট ইজ দ্য কারেক্ট আনসার, 42-এর। 43 তো সবাই নিশ্চয়ই করতে পেরেছো। হ্যাঁ, হ্যাঁ। মীমাংসকগণ স্বীকার করেন শত প্রামাণ্য, শত অপ্রামাণ্য, পরত প্রামাণ্য, পরত অপ্রামাণ্য। শত প্রামাণ্য, পরত অপ্রামাণ্য, পরত প্রামাণ্য, শত। কি করেছো বলো? সি ইজ শত দা, কত প্রামাণ্য, প্রামাণ্য, হ্যাঁ, এটা পরে তো আপনার। হ্যাঁ, সি, সি ইজ দা কারেক্ট আনসার, শত প্রামাণ্য ও পরত অপ্রামাণ্য। 43 নাম্বার। 44 নাম্বার, নিম্নোক্ত কোনটি চার্বাক সম্মত দেহাত্মবাদের সমর্থক যুক্তি নয়? সমর্থক যুক্তি বলেনি কিন্তু, সমর্থক যুক্তি নয়। হ্যাঁ, ভাবনা চিন্তা করে প্রশ্ন করেছে হুম।
যিনি এই করেছেন। প্রশ্নটা দেখে আমি সত্যি অনেকক্ষণ ভাবতে হয়েছে। অনেকক্ষণ ভাবতে হয়েছে না? হ্যাঁ ম্যাডাম, দেখুন একটু হ্যাঁ, অপশন আমি গুলো। নিজেই দিচ্ছি তাই। একটু ভাবতে হয়েছে প্রচুর। দেহহীন চেতনা সম্ভব নয়। হ্যাঁ, এটা চার্বাক মত। হ্যাঁ, চেতনা দেহের বিশেষণ, চার্বাক মত। দেহ ও চেতনা পরস্পর সাপেক্ষ, চার্বাক মত। আমার দেহ, এই বাক্যটির মুখ্য অর্থই গ্রহণযোগ্য, এটা চার্বাক মত নয়। এটা ওদের সমালোচনায় বলা হয়েছে ম্যাম, দেহাত্মবাদের হ্যাঁ, সমালোচনায় এটা এই দেহাত্মবাদের সমালোচনা। সমালোচনায় আলোচনা করা হয়েছে পুরো বিষয়টা। সুতরাং তাহলে এটা ডি অ্যান্সার হবে তো ম্যাম? ডি আনসার হবে, ডি। হ্যাঁ, ডি করেছি। ডি আনসার হবে। খুব ভেবে হ্যাঁ, চিন্তে এটা কনসেপ্টে খুব ভেবে। আনসার করতে হবে, মানে তোমাদের কাছে এটা একটা শিক্ষণীয় বিষয়, ঠিক আছে? সত্যি তাই, খুব দেহহীন সত্যি চেতনা, কথা। হ্যাঁ, দেহহীন চেতনা সম্ভব নয়, এটাও চার্বাকদের মত। চেতনা দেহের বিশেষণ, খুব চার্বাকদের। কষ্ট লেগেছিল ম্যাম অ্যান্সার করতে। সত্যি হ্যাঁ, বারবার পড়েছি, গোল করে রেখেছি যে আবার ভাবতে হবে এটাকে। ভাবতে হবে এটাকে নিয়ে। হ্যাঁ, আমার দেহ, এই বাক্যটার মুখ্য অর্থ গ্রহণযোগ্য, এটা সমর্থিত যুক্তি নয় চার্বাকদের। 44-এর ডি কারেক্ট আনসার। তত্ত্বচিন্তামণি গ্রন্থটির রচনা কে করেছেন আগের দিনই বলে দিলাম, হ্যাঁ, কংগ্রেস উপাধি। গঙ্গেশ কংগ্রেস। উপাধ্যায়। 45-এর ডি হচ্ছে কারেক্ট আনসার। চারটে অপশন দিয়েছিল, বাচস্পতি মিশ্র। যারা পড়েনি তারা এটা গন্ডগোল করে দেবে। তত্ত্বচিন্তামণির গ্রন্থটির রচয়িতা বাচস্পতি মিশ্র, গঙ্গেশ উপাধ্যায়। সেই আগের দিন বলেছিলাম, মনে আছে? গঙ্গেশ উপাধ্যায় তত্ত্বচিন্তামণি গ্রন্থের হাত ধরেই নতুন আবার ভাবে হ্যাঁ, দর্শন সম্প্রদায়ের সামনে আসে। ঠিক আছে, এটা 45-এর বি কারেক্ট আনসার। ওফ, এই প্রশ্নটা তোমার মাথা খারাপ করে ফেললে। প্রসঙ্গ পদ্ধতিটি কোন বৌদ্ধ সম্প্রদায় ব্যবহার করেন? এর উত্তর হবে মাধ্যমিক বা আমি শূন্যবাদ। কিন্তু ম্যাম এটা মাধ্যমিক করেছি ভেবে মাধ্যমিক চিনতে ম্যাডাম। মাধ্যমিক এইটা কিন্তু মাধ্যমিক হবে ম্যাম এটা। এর কিন্তু উত্তর ম্যাডাম হবে আমি কোথাও পাইনি। না ওটা প্রসঙ্গ। ম্যাম, ওটা রিডাকটিভ অ্যাডাপটেশন পদ্ধতি এবং লজিক্যাল পদ্ধতি, যেটা মাধ্যমিকেরাও ব্যবহার করে, গাণিতিক পদ্ধতি ওরা ব্যবহার করে। হ্যাঁ, তো এটা আমি হ্যাঁ, আমি সেটা ভেবে করেছি, কিন্তু আমি বইয়ে কখনো পড়িনি এটা, এটাই বলতে না, চাইছি আমি। আমরাও বইয়ে কখনো পাইনি। আচ্ছা, একটু বলি বলি, তোমরা এত বললো না, তা শেষ করতে পারো না। প্রসঙ্গ পদ্ধতিটি কোন বৌদ্ধ সম্প্রদায় ব্যবহার করেন? এটা হচ্ছে মাধ্যমিক সম্প্রদায় হবে এটার উত্তর, মাধ্যমিক বা শূন্যবাদ। এত হ্যাঁ, সমস্ত মাধ্যমিক সবার করেছি। ডাউট ছিল, ডাউট ক্লিয়ার করে দিলাম, এটার উত্তর মাধ্যমিক বা শূন্যবাদ হবে। দেখ, এটার উত্তর ভুল করে এসছো, অবরাহ অনুমান করে। ছি 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 ছি। হ্যাঁ সত্যি, এটা খুব ভুল হয়ে গেছে। স্বজ্ঞা হবে ম্যাডাম, সজ্ঞা স্বজ্ঞা হবে, হবে এটা, এটা ছি। স্বজ্ঞা স্বর্গ হবে করেছিলেন। অ্যান্সার। কি কতবার স্বজ্ঞা ডেকার্ট হবে। পড়ানো, এত সুন্দরভাবে ডেকার্ট পড়িয়ে আমি বলে দিলাম ডেকার্টের আমি চিন্তা করি সুতরাং আমি আছি, এটা কোনো অবরাহ অনুমান নয়। সুতরাং কথাটা, অতএব কথাটা, হ্যাঁ, মানে দেয়ারফর কথাটা এখানে কোনোভাবেই যুক্তির সিদ্ধান্তকে নিষ্কাশন করছে না। এটা একটা সজ্ঞা, এটা একটা ইন্টুইশন। ইন্টুইশনের মাধ্যমে আমরা প্রথম আমার নিজের সম্পর্কে আমার জ্ঞান হয়, আমি চিন্তা করি ছোট আমি আছি, আমার এক্সিস্টেন্স সম্পর্কে, আমার কনসাসনেস সম্পর্কে আমার একটা জ্ঞান হয়। সজ্ঞা হবে এটা। কে অবরাহ অনুমান করেছো? ছি 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 ছি। এগুলো ভুল করলে পরে না খুব খারাপ লাগে। ধর, ডেকার্টের আমি চিন্তা করি অতএব আমি আছি, এটা তোমার সজ্ঞা, এটা ইন্টুইশন। এটা না তো অবরাহ অনুমান, না তো, সবাই বেশিরভাগ করে আসবে এটা অবরাহ অনুমান। হ্যাঁ, যারা পড়েনি তারা, যারা বোঝেনি তারা। ইন্টুইশন, ইন্ডাকটিভ, কারণ তোমাদের সকলেরই এটাই মনে হবে যে অবরাহ অনুমানে ও সুতরাং কথাটা আছে নিশ্চয়ই, সেটা তাহলে মানে আমি চিন্তা করি থেকে একদম অবরাহ অনুমানের মাধ্যমেই আমি আছি, এই সিদ্ধান্তটা প্রতিপাদিত হয়েছে, তা নয়। এটা অবরাহ অনুমান নয়, এটা সজ্ঞা। যিনি কোশ্চেন করেছেন, হ্যাটস অফ টু দেম, যারা কোশ্চেন করেছেন, দারুণ প্রশ্ন করেছেন। 47-এর বি হচ্ছে কারেক্ট আনসার। 48 নাম্বার, তত্ত্ববশী মহাবাক্যটি কোন বেদ থেকে নেওয়া হয়েছে? সামবেদ, সামবেদ। সামবেদ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এটা আপনি এটা পড়িয়েছেন, সামবেদ। পড়িয়েছি। কালকে আপনি আলোচনা, কালকে এটা নিয়ে একটু আলোচনা হলো, জিজ্ঞাসা করলাম, আপনি বললেন, এটাই চলে এসছে। মানে এটা 48-এর উপনিষদ। 48-এর বি হচ্ছে কারেক্ট আনসার, সামবেদ। চলো, 49, কোন শাস্ত্রী তত্ত্বের সঙ্গে কান্টের নাম জড়িত? প্রতিশোধাত্মক, সংশোধনাত্মক, প্রতিশোধাত্মক, প্রতিশোধাত্মক। প্রতিশোধাত্মক, রিট্রিবিউটিভ। প্রতিশোধাত্মক। রিট্রিবিউটিভ থিওরি অফ পানিশমেন্ট পড়িয়েছি, তোমাদের ক্লাসেও দেওয়া আছে, আলোচনা করা আছে রিট্রিবিউটিভ থিওরি নিয়ে। কোন শাস্ত্রী তত্ত্বের সঙ্গে কান্টের নাম জড়িত? রিট্রিবিউটিভ থিওরি অফ পানিশমেন্ট। 49-এর এ হচ্ছে কারেক্ট আনসার। 50 নাম্বার, অ্যারিস্টটলের মতে, পড়িয়েছি অ্যারিস্টটলের 4 কারণ তত্ত্ব তো পড়িয়েছি। হ্যাঁ, অ্যারিস্টটলের মতে জগতের আদি কারণ কি? অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, হোয়াট ইজ দ্য প্রাইমারি কজ অফ দ্য ওয়ার্ল্ড? কি?
ঈশ্বর। ঈশ্বর। ঈশ্বরই আনমুভড হবে। মুভার, আনমুভড মুভার মানে হচ্ছে গড। আনমুভড মুভার, যে নিজে গতিশীল না হয়েও জগতের সমস্ত কিছুর গতিশীলতার তিনিই হচ্ছেন কারণ। এবং এই অর্থেই অ্যারিস্টটলের দর্শনে তোমার গডকে স্বীকার করা হয়েছে প্রাইমারি কজ হিসাবে এই জগতের। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, দ্য প্রাইমারি কজ অফ দ্য ওয়ার্ল্ড ইজ গড। অর মানে অচালিত চালক, মানে যে নিজে চালিত না হয়ে অন্য সমস্ত কিছুর চালনার তিনিই হচ্ছেন প্রধান কারণ, মেন কারণ, তিনি হলেন গড বা আনমুভড মুভার। 50-এর ডি হচ্ছে কারেক্ট আনসার। খুব সুন্দর তিনটে অপশন এখানে দেওয়া আছে। যিনি কোশ্চেন করেছেন ভীষণ ভেবে চিন্তে প্রশ্ন করেছেন, যারা প্রশ্ন করেছেন, যারা, হ্যাঁ সত্যি তাই, এটা বলতেই হবে। হ্যাঁ ভেবে চিন্তে প্রশ্ন করেছেন। হ্যাঁ, সেজন্য সয়েলও দিয়েছেন, ওয়াটারও দিয়েছেন, ফায়ারও দিয়েছেন, কারণ এই তিনটেই একটা করে প্রাইমারি কজ হতে পারে। ঠিক আছে, তো 4 নম্বর অপশন গড, অ্যারিস্টটলের দর্শনে এটা হচ্ছে গড, ডি। 50-এর ডি। 51, বৈশেষিক মতে বিশেষ থাকতে পারে নিত্যদ্রব্যে, গুণে, সামান্যে, সমবায়ে। কি করে? নিত্যদ্রব্য। নিত্যদ্রব্য। নিত্যদ্রব্য করেছে। নিত্যদ্রব্য হবে, গুণে থাকতে পারে না, সামান্যে থাকতে পারে না, সমবায়ে তো একটা সম্বন্ধই, সেখানে থাকবে কি করে? বৈশেষিক মতে বিশেষ থাকতে পারে নিত্যদ্রব্যে। 51-র এ হচ্ছে কারেক্ট আনসার। 52 নাম্বার অনুযায়ী আগের দিনই কত সুন্দর করে বোঝালাম এই বিষয়টা। আধুনিক বুলীয় ভাষ্য অনুসারে কোন দুটো বচনের এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট রয়েছে? কোন দুটো বচন এক্সিস্টেন্সিয়াল প্রপোজিশন? বিশেষ বচন। বিশেষ বচন, একমাত্র আই এবং ও প্রপোজিশন। আর এ আর ই প্রপোজিশন, নাল প্রপোজিশন, শূন্য গর্ভ শ্রেণী, মনে আছে? আলোচনা করেছিলাম। হ্যাঁ, কেবল বিশেষ বচনেরই অস্তিত্বমূলক তাৎপর্য আছে আধুনিক বুলীয় ভাষ্য অনুসারে। 52-র সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। সুন্দর প্রশ্ন। 52-র সি কারেক্ট আনসার। গান্ধীজির দর্শনে সর্বোদয় বলতে কি বোঝানো হয়? এগুলোর ক্লাস কত সুন্দরভাবে তোমাদের অ্যাপে আমি দিয়ে দিয়েছি। গান্ধীজির দর্শন, সর্বোদয়ের কনসেপ্ট, রাজার শাসন, একটি নির্দিষ্ট গোষ্ঠীর কল্যাণ, সকলের কল্যাণ, রাষ্ট্রের আধুনিক। বলো। সকলের। সকলের ওয়েল, কল্যাণ, ফেয়ার, ওয়েলফেয়ার টু অল। ঠিক আছে, গান্ধীর দর্শনে সর্বোদয়ের মানেই হচ্ছে ওয়েলফেয়ার টু অল বা সকলের কল্যাণ। 53 নম্বর। 54 নম্বর, রামানুজের মত অনুযায়ী নিম্নলিখিত কোন বাক্যটি ব্রহ্ম বিষয়ে সত্য নয়? রামানুজের, ভাবো। ম্যাম। কি সুন্দর করে পড়ালাম। আরেকদিনও সি ইজ দ্য বলেছেন। কারেক্ট আনসার। ব্রহ্ম, রামানুজ বলেছেন ব্রহ্ম অদ্বৈত, ব্রহ্ম হ্যাঁ। সগত ভেদ বিশিষ্ট, ব্রহ্ম চিৎ এবং অচিত ভেদ বিশিষ্ট। কি সুন্দর করে আগের দিন এই পড়ালাম। প্রশ্নটা যদি কেউ না পড়ে না, মানে তার কিন্তু এ অপশন করে ফেলবে, হ্যাঁ, এই অপশন করে ফেলবে, একদম মানে তাই। চোখ বন্ধ করে ফেলবে চোখ কিন্তু বন্ধ ম্যাডাম। করে পড়ে ফেলবে, সে আর কোনো কিছু ভাববেই না। কারণ সে তো ভেবে ফেলবে শঙ্কর বলেছে এটা, একদমই তাই। কিন্তু হ্যাঁ, এটা রামানুজের ভাবার মত একটা প্রশ্ন। অনুযায়ী কোন বাক্যটি ব্রহ্ম সম্পর্কে সত্য নয়? হ্যাঁ, ব্রহ্ম সজাতীয় ভেদ বিশিষ্ট, এটা হচ্ছে সঠিক আনসার। হ্যাঁ ব্রহ্ম সি, স্বগত ভেদ একদম। বিশিষ্ট, ব্রহ্ম অদ্বৈত, ব্রহ্ম চিৎ এবং অচিত বিশিষ্ট, এবং এই কারণেই রামানুজের অদ্বৈতবাদকে বিশিষ্টাদ্বৈতবাদ বলা হয়, শুধু ব্রহ্ম সজাতীয় ভেদ বিশিষ্ট নয়। সুতরাং 54-র সি হচ্ছে কারেক্ট আনসার, ব্রহ্ম সজাতীয় ভেদ বিশিষ্ট। 55, এটা তো আমি দেখিও নি গো। এটা মনে হয় ডি হবে না? সবগুলো সত্য হ্যাঁ নয়। হ্যাঁ। হ্যাঁ, কারণ মানে পি ডটের ভেল ক্ষেত্রে কিউ, পি ইমপ্লাইজ ডটের কিউ, পি ডট কিউ, পি ট্রিপল বার কিউ, এই সবকটা সত্য হয় যদি সবকটা ক্ষেত্রে পি এবং কিউ উভয়ই সত্য হয়। আমরা ভেলের ক্ষেত্রে জানি পি ভেল কিউ, পি ট্রু কিউ ট্রু হলে ভেল ট্রু হবে, মানে পি ভেল কিউ ট্রু হবে। পি ইমপ্লাইজ কিউ এর ক্ষেত্রেও তাই, পি ট্রু কিউ ট্রু হলে পি ইমপ্লাইজ কিউ ট্রু হবে। পি ডট কিউ এর ক্ষেত্রেও তাই, আমরা জানি ডটের ক্ষেত্রে, সংযোগিক বচনের ক্ষেত্রে পি ডট কিউ উভয়ই সত্য হলে পি ডট কিউ ট্রু হবে। আর পি ট্রিপল বার কিউ মানে হচ্ছে পি ট্রু কিউ ট্রু হলে পি ট্রিপল বার কিউ সত্য হবে। ঠিক আছে, তো এখানে 55 নম্বরের খুব সহজ উত্তর। এই প্রশ্নটাও কিন্তু খুব সুন্দর দিয়েছে, সবগুলো একদম কনসেপ্ট। সুন্দর প্রশ্ন, সুন্দর প্রশ্ন। সত্যি এই প্রশ্নটা খুব ভালো। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন দিয়েছে। যারা কনসেপ্ট জানে না, এই উত্তরটা করতেও তাদের অসুবিধা হবে, তারা ধরতে পারবে না। ঠিক আছে, এটার উত্তর খুব সুন্দর প্রশ্ন। এটা পি, পি কিউ উভয়ই যদি সত্য হয় তাহলে সব কটা ক্ষেত্রে সত্য হবে, তার মানগুলো সত্য হবে। 55-র ডি হচ্ছে কারেক্ট আনসার। 56, ফ্রয়েডের মতে নিম্নলিখিত কোনটি
অচেতনের অচেতন অচেতনের অস্তিত্বের পক্ষে প্রমাণ নয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ প্রুফ ফর দ্য এক্সিস্টেন্স অফ দ্য আনকনসাস অ্যাকর্ডিং টু ফ্রয়েড। হ্যাঁ, কি কি দিয়েছে? আকস্মিক আহ, দৈনন্দিন জীবনে ভুলভ্রান্তি, দিবাস্বপ্ন, আকস্মিক স্মৃতি আর উদ্বেগ। কোনটা করেছো? উদ্বেগ হবে ম্যাম, উদ্বেগ হবে। উদ্বেগ। উদ্বেগ। উদ্বেগ বিজ্ঞান মনের অস্তিত্বের প্রমাণ, সেখানে এরর্স অফ দ্য ডেইলি লাইফ তো আছেই, দৈনন্দিন জীবনের ভুলভ্রান্তি, তার সঙ্গে আছে হচ্ছে ডে ড্রিম, দিবাস্বপ্ন, সাডেন মেমোরি, আকস্মিক স্মৃতি আর অ্যাংজাইটি। অ্যাংজাইটি, অ্যাংজাইটি উত্তর হবে, অ্যাংজাইটি ম্যাম ছিল না। অ্যাংজাইটি তো পড়িনি ওর মধ্যে। হ্যাঁ, পড়োনি, সেটাই তো এখানে চেয়েছে, তাই না? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফর দ্য এক্সিস্টেন্স অফ দ্য আনকনসিয়াস অ্যাকর্ডিং টু ফ্রয়েড। 56 নম্বরে ডি হচ্ছে কারেক্ট আনসার। 57 নাম্বার, নিচের কোনটি একটি বচন? হুইচ অফ দ্য ফলোইং, লাস্টে আমার দেখাই হয়নি, ঠিক আছে, দাঁড়াও বলছি। নিচের কোনটি একটি বচন? হুইচ অফ দ্য ফলোইং ইজ আ প্রপোজিশন? কোনটা করেছো এবিসিডির মধ্যে? বি। আমি তো বি করেছি, কেননা ডি তো কেমন একটা, সেই জন্য। 57 নম্বরের এ তো হবে না। 57 নম্বরটা আমারও দেখা হয়নি, দেখে নিচ্ছি না। ব্র্যাকেটিং গুলো ঠিক নেই, মানে সি আর ডি এর সি ব্র্যাকেটিং এর এরটা মধ্যে হচ্ছে বিশেষ, কিন্তু প্রবলেম, মাঝখানে ভেল দেওয়া আছে হচ্ছে। ব্র্যাকেটিং এর মধ্যে সমস্যা। ব্র্যাকেটিং কেন এখানে? ইয়ের যোজকটারও সময় আছে, ফেল হবে না তো, ডট হবে। হ্যাঁ, মাঝখানে মেন সে কারণে দেখো, কনসেপ্ট। ওটা হচ্ছে না। এটাও একটা প্রপোজিশন নয়, এখানে তোমার ইয়েটা হ্যাঁ, নেই, ঠিক আছে, নেই। নেই। বিটা ব্র্যাকেটিং এর সমস্যা আছে, তুমি দেখেছো? অলেক্স এস এক্স ইমপ্লাইজ পি এক্স দিয়েছে, কিন্তু এক্স এর পরিধিটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উল্লেখ করা নেই, ঠিক আছে, বি মুক্ত, নাম্বারটা। মুক্ত আর বদ্ধ বলে একটা হয় না, এটা যে হ্যাঁ, মুক্ত মুক্ত। আর বদ্ধ বলে হয়, হ্যাঁ, কিন্তু এখানে তো অলেক্স বলে দিয়েছে, তাহলে আরেকটা এক্স কোথায় যাবে? আরেকটা হুম। এক্স এর পরিধিটাও এখানে সুনির্দিষ্ট করা নেই, আমি যা দেখতে পাচ্ছি চোখে। তারপরে সি হচ্ছে সাম এক্স এস এক্স ডট পি এক্স, তো ঠিকই আছে, ভেল ঠিকই আছে, এইচ পি ইমপ্লাইজ এস এক্স ডট পি এক্স, এটাও তো কি করে হচ্ছে? এটা একটা কি করে প্রপোজিশন হচ্ছে? এইটা হবে, ডিটা হবে। দেখো, একদম ঠিকঠাক আছে, দেখো এক্স এর পরিধিটা এইটুকু, হ্যাঁ, ডট এইচ পি আলাদা, এক্স এর পরিধি তো এটা এইটুকুই বলেছে, খেয়াল করো, হ্যাঁ, ম্যাম সেকেন্ড এক্স ব্র্যাকেট। এর পরিধির মধ্যে কি ডটটা আসে? না, না, ডটটা এক্স আসছে এর না তো পরিধি ম্যাম। তো ডটের মধ্যে আসেও নি তোমার, এক্স তো এইটুকুর মধ্যে পরিধিটা তো সুনির্দিষ্ট করে দিয়েছে এইটুকুতে, এক্স এর। তারপর হচ্ছে ডট একটা আলাদা দিয়েছে, তারপর এইচপি, এইটা এইটা কারেক্ট আনসার হবে মনে হচ্ছে। ডিটা কারেক্ট আনসার হলেও হতে পারে, ডিটা ডিটা, তার কারণ এই তিনটের থেকে, হ্যাঁ, ডিটা অ্যাপ্রোপ্রিয়েট। কেন বলছি আমি, কেন বলছি তার কারণটাও বলছি, সেটা হচ্ছে যে অলেক্স এর পরিধিটা এস এক্স ইমপ্লাইজ পি এক্স অব্দি আছে, এখানে কিন্তু কিন্তু এরকম একটা ম্যাম এখানে আর একটা ব্র্যাকেট দেওয়া এইচ, ওখানে না, তো এক্স এর পুরোটাই পরে ব্র্যাকেট। ব্র্যাকেটটা নেই, এক্স এর আগে ব্র্যাকেটটা আছে, এক্স এর পরে কিন্তু ব্র্যাকেটটা নেই, ওটাই এর আগে হবে। ব্র্যাকেটটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা আই থিঙ্ক আমার মনে হচ্ছে ডি, এটা আরেকবার দেখে আমি বলবো, আমি দেখার সুযোগ পাইনি, এটা দেখে নাহলে আরেকবার বলবো। ডিটা করে রাখো, তারপর দেখা যাবে, কারণ এ বিটা হবে না, সিটা হবে না, ডিটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে আমার ক্ষেত্রে, হ্যাঁ, একদমই অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, কোনো ভুল নেই এটার মধ্যে, ডিটার মধ্যে, ডিটার মধ্যে ভুল নেই। এমএস দিয়েছে এখানে, ঠিক আছে, ব্যক্তি গ্রাহক তুলে দিয়েছে, এমএসটা ব্যক্তি হিসাবে তুলে দিয়েছে, এইচপিটাও তাই করেছে, আর এক্স এর পরিধিটা এইটুকু রেখেছে। তো না 57, ম্যাডাম, আপনি যখন বলছেন তখন এটাই অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে। আর আমি আরেকবার দেখে নিয়ে বলি। এখন এখন যখন দেখছি অন্যভাবে। হ্যাঁ, তুমি দেখো, এমএস দিয়েছে, এটা এস হ্যাঁ, দিয়েছে, হ্যাঁ। হ্যাঁ, ব্যক্তি করে দিয়েছে, এইচপিটাও পি করে দিয়েছে এখানে, বা একটা ব্যক্তি পার্স করে দিয়েছে, আর এস এ এক্স এর ইয়েটা তো পরিধিটা তো এইটুকু অবধি, কি অসুবিধা আছে তাহলে? হুম। না, না। আমার এটা মনে হচ্ছে, হ্যাঁ। তো যাই হোক, 57 ডিটা করে রাখি, তারপরে ভাবছি পরে আবার। 58 নাম্বার, 58 নাম্বার, পল টেলার,
ক্লাসে দিয়ে দিয়েছিলাম, পল টেলার পড়িয়েছি, আমাকে কোনো একজন পুরনো স্টুডেন্টস বললো যে ম্যাম আপনার জিনিস চলে এসেছে, পল টেলারের মতবাদেও আপনি পড়িয়েছেন। আমি জানি না, আমার মনে পড়ছে না আমি পল টেলার পড়িয়েছি কিনা। পল টেলার, জীব কেন্দ্রিক হ্যাঁ করেছি। জীব কেন্দ্রিক হবে ম্যাম পলিটেলে। হ্যাঁ, জীবকেন্দ্রিক পরিবেশবিদ্যা, বায়োসেন্ট্রিক এনভায়রনমেন্টাল এথিক্স, তাই তো? 58 নম্বরের সি হচ্ছে কারেক্ট আনসার, তাই তো? পল টেলার হ্যাঁ ম্যাম। সমর্থন করেন বাস্তুকেন্দ্রিক পরিবেশ নীতিবিদ্যা, ভূমি নীতিবিদ্যা, জীবকেন্দ্রিক পরিবেশ নীতিবিদ্যা আর নারীবাদী পরিবেশ নীতিবিদ্যা। এটা হচ্ছে সি হবে, এটা বায়োসেন্ট্রিক এনভায়রনমেন্টাল এথিক্স, পল টেলারের মতবাদ। 58 নম্বরের সি হচ্ছে কারেক্ট আনসার, 58 সি। আচ্ছা, এরপরে আসি 59 নম্বরে। এটা সোজা। জৈন দর্শন অনুযায়ী একান্তবাদের দোষ হলো এক প্রকার নয়াভাস, তাই না? ফ্যালাসি অফ পার্শিয়াল কগনিশন, স্যাত অস্তি স্যাত নস্তি, নয়াভাস। জৈন দর্শনে একান্তবাদের দোষ হলো অনুমানাভাস না, শ্রেত্যাভাসও না, দর্থকতা দোষও না, এটা নয়াভাস হবে। 59-এর সি হচ্ছে তোমার কারেক্ট আনসার, ফ্যালাসি অফ পার্শিয়াল কগনিশন। আর তারপরে হচ্ছে তোমার 60 নম্বরটা আছে। 60 নম্বরটা কি আছে এটা তো দেখিও নি আমি। নিম্নলিখিত কোন বচনাকারটি স্বতঃসত্য নয়, বের করেছো? আমি বের হ্যাঁ করতে ডি পারি। হবে। ডি ডি ডি। ডি 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 এর কথা বললে? হ্যাঁ 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 ডি একটু হবে দেখে নি, এই বার একটু দেখে নি। স্টেটমেন্ট ইজ হ্যাঁ নট আ ম্যাম ফর্ম বলেনি অফ এখনো? নেই। টটোলজি। এটা তো ফর্ম অফ টটোলজি আমি দেখলাম, ঠিক আছে, এটা তো ফর্ম অফ টটোলজি। ডিটাই টোটাল। ও ডিটা, তাহলে ডিটা এটা আমি আর দেখছি না ডিটা আর, হবে। কষা হয়নি, অঙ্ক কষে দেখা হয়নি। ডিটা তাহলে 60 নম্বরের উত্তর হবে হচ্ছে তোমার ডি। হ্যাঁ, এই গেল তোমাদের আজকের WBSLST। আজকে 14 তারিখ, 14ই সেপ্টেম্বর। 14ই সেপ্টেম্বর তোমরা আজকে যে পরীক্ষা আজকে দিয়ে এলে দুপুর 12টা থেকে 1:30 অবধি, এই হলো তার সামারি, আজকের ক্লাসের সামারি, যেখানে আহ আমরা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। দু একটা প্রশ্ন জটিল হতে পারে, কিন্তু পুরো প্রশ্ন জটিল ছিল না। পুরো প্রশ্ন ছিল কনসেপচুয়াল। কনসেপ্ট যত বেশি যার ক্লিয়ার হবে, যত বেশি যে ভালো করে অথেন্টিক বই পড়েছে, সে এই পরীক্ষা খুব সুন্দরভাবে আনসার করে আসতে পেরেছে। এবং যারা এখানে পড়েছে, মানে যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছে, প্রায় 1-1.5 বছর ধরে পড়াশোনা করেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি তারা পেরেছে সমস্ত প্রশ্নের উত্তর করতে। এক দুটো তার অসুবিধা হতে পারে, এক দুটোর বেশি বা তিনটের বেশি, 50-এর ওপরে তারা নাম্বার, বই 50-এর নিচে তাদের নাম্বার কখনো হবে না। 50টা মানে প্রশ্নের উপরে তারা ঠিক করে এসেছে, ঠিক আছে, যারা মিনিমাম গত 1 বছর ধরে খাটাখাটনি করেছে, যারা পড়াশোনা করেছে। কোশ্চেন যারা বলছো, হ্যাঁ কোশ্চেন ভীষণ কঠিন ছিল, কোনো আনসার করা যাচ্ছিল না, না না, ভীষণ কঠিন ভুল এটা না। কথা। কোশ্চেন ভালো ছিল, কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল। আমরাই লো স্ট্যান্ডার্ডের হয়ে গেছি, আমরা ভুলে শব্দর গেছি। একটু জটিলতা ছিল, এছাড়া আর কিচ্ছু ম্যাম নয়। ম্যাম হ্যাঁ বলো। আমার একটা প্রশ্ন ছিল, এক্সক্লুডেড মিডিল আপনি হ্যাঁ, উত্তর বললেন যে পি ভেল কার্ল পি। ল অফ এক্সক্লুডেড মিডিল, চিন্তার মূল সূত্রাবলীর সূত্রটা তো। হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম তাই বললেন, প্রিভেল নট পি। কিন্তু ম্যাম এটা কি করে হবে? এটাতে দাঁড়াও তো দাঁড়াও, একটু একটু দেখে নিই, দাঁড়াও। এখানে আপনি দেখুন যে কটা বচন দিয়েছে, হুম, শুধুমাত্র সি বাদ দিয়ে আর সব কটাকেই স্বতঃসত্য বলে আমি ট্রুথ টেবিলে ফেললে সেটা স্বতঃসত্য চলে আসছে। যদি হ্যাঁ, স্বতঃসত্যই আসে তাহলে তো সেটা এক্সক্লুডেড মিডিল হবে না। এমন একটা বচন বের করতে হবে যেটা হচ্ছে স্বতঃসত্য হবে না, একটা সত্য কেন? হলে অপরটা মিথ্যে। এটা আবার কোথা থেকে কিন্তু এই জাস্টিফিকেশন না, আমি দিচ্ছ? সেটা না, আমি কনক্লুশন, আমি আমার এটা নিজস্ব, মানে ওইভাবে আমি ভেবে এই কোশ্চেনটা বলছি আর কি, এটা কোথাও থেকে পড়িনি ম্যাম। মানে আমি এটা ট্রুথ টেবিলের আকারে যদি বলি পি ট্রিপল বাট, তাহলে ল, মনে রাখবে এটা, হ্যাঁ। দ্য ল হ্যাঁ। অফ দ্য এক্সক্লুডেড মিডিল, ঠিক আছে, ইজ আ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, এটা চিন্তার আর একটা মূল সূত্র। হ্যাঁ, এটা একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ইন লজিক দ্যাট স্টেটস দ্যাট ফর এনি প্রপোজিশন পি, আইদার পি ইজ ট্রু অর দ্য নেগেশন ইজ ট্রু। রাইট। এটার এটাই হচ্ছে ল অফ এক্সক্লুডেড মিডিলের মানে। মানে ট্রুথ টেবিলে ফেলে এখানে দেখতে হবে না, তাই তো? না না, দেখতে হবে না। পিভেল কাল্পিকে যদি ট্রুথ টেবিলে এগুলো তো ফেলি তাহলে চিন্তার মূল সূত্রাবলী, এগুলো তো আচ্ছা। স্বতঃসিদ্ধ হবেই, এগুলো চিন্তার মূল সূত্রাবলী। সূত্রাবলীতে এটা বলছে আইদার পি ট্রু হবে, আইদার পি ইজ ট্রু অর ইটস নেগেশন ইজ ট্রু। আমিও এটা আচ্ছা ট্রুথ আচ্ছা। টেবিলে ফেলে সি করে এসেছি।
আমিও তাই ট্রুথ টেবিলে ফেলেছি। আমি না ভুলে গেছি চিন্তার 3টে মূল সূত্র, এটা এগুলো গ্রাজুয়েশন তো লেভেলে ট্রুথ টেবিলে পড়েছিলাম। ফেলাই যায় না, এগুলো তো চিন্তার মূল সূত্রাবলী সবসময় যত সত্য। ঠিক আছে? আচ্ছা তো আচ্ছা। দ্য প্রিন্সিপাল ইজ অফেন রিপ্রেজেন্টেড অ্যাজ পি ভেল নেগেশন, পি দ্য ল অফ এক্সক্লুডেড মিডিল। ঠিক আছে? ও এটার উত্তর হবে আচ্ছা ওটাই। আচ্ছা। বি, ম্যাম, বি ইজ কারেক্ট আনসার। বলো। ম্যাম, আমার নেটওয়ার্কের জন্য লাইনটা কেটে গেছিল, 2-3টে কোশ্চেন অ্যান্সার না মেলানো হয়নি, একটু বলে দেবেন? কোনটা বলো? যেটা এই প্রসঙ্গ পদ্ধতি বৈধ সম্প্রদায় ব্যবহার মাধ্যমিক, করেন মাধ্যমিক। এখানে আছে। আর নিম্নোক্ত কোনটি চার্বাক সম্মত দেহত্ববাদের সমর্থক যুক্তি 4 নয়? নাম্বার অপশনটা কি যেন অপশনটা দিয়েছিল, এখন তো আমি স্ক্রিন অফ করে দিয়েছি, কি একটা অপশন দিয়েছিল না আমার, কি যেন? আমার দেহ বাক্যটির মুখ্য অর্থ ওই 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 গ্রহণযোগ্য। ওই 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 ওটাই ওটাই ওটাই, বাকি তিনটে চার বাগদের মতের সাথে যায়। এই রুলসটা অনেকটা ল অফ কন্ট্রাডিক্টরি, মানে অনেকটা নাই ওটাই, তাই না ম্যাডাম? কি জানি, এখন আর মাথায় ঢুকছে না। বলো তারপর আরেকটা প্রশ্ন বলো মানসী। ম্যাম, ওটা প্রথমেই বাদ গেছিল, ওই নিচের কোন বিকল্পটি কান্ট নিঃশর্ত অনুজ্ঞার সূত্র বিষয়ে সত্য 4 নয়? এটা নাম্বারটা, ডি, এটা তো? 4 হ্যাঁ, নাম্বার। যেটা এটি একটি ব্যক্তিকেন্দ্রিক কর্মনীতি। হ্যাঁ, ওই 4 নাম্বারটা। দেখো, প্রশ্ন আমরা আলোচনা করলাম, হ্যাঁ, প্রশ্ন কঠিন ছিল না, প্রশ্ন ভেরি মাচ কনসেপচুয়াল ছিল। স্টুডেন্টসদের ওখানে ভাবার ভাবা প্র্যাকটিস করো, এই বিষয়টা ওখানে ছিল যে ভাবো, ভেবে উত্তরটা করো। ঠিক আছে? মানে এইরকম বিষয় নয় যে এক মাসে আমি সব পড়ে ফেলতে পারি। কতদিন ধরে স্টুডেন্টসদেরকে এই কথাটা আমি বলে যাই যে হচ্ছে নোটিফিকেশন বেরোনোর পর পড়তে শুরু করলে এটা হয় না কখনো। হ্যাঁ, 2 মাস, কখনো কোনো মানুষ 3 বছর ধরে পড়ে হচ্ছে না, 2 বছর ধরে হচ্ছে না, এত বড় 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 সিলেবাস। ঠিক আছে? সুতরাং আমাদের পড়ার ধরনটা, ওই যে একটু আগে অরূপ বলছিলে মনে হয় না, যে আহ, যে আমরা পড়তে ভুলে গেছি, বা সাব্বির বলছিল মনে হয়, হ্যাঁ? পড়তে ভুলে গেছি আমরা, শিক্ষণ কি করে করতে হয়, পড়তে কি করে হয়, পড়াশোনাটাই আমরা ভুলে গেছি, পড়াশোনার টেকনিকটা আমরা ভুলে গেছি। আমি দেখতাম আমার, আজকে আমি বলছি, আমি অন্যদিন বলিনি ধরো, কারণ আমি চাইতাম যে যাই পড়ো না কেন তোমার কোয়ালিফাই করে যাওয়াটা খুব দরকার। সব 11-12-এর বইগুলো খুলে বসে আছো, এত ভালো ভালো বই থাকতে, অথেন্টিক বই থাকতে, মানে যত সমস্ত সবাই এমসিকিউ টেস্টের বই কিনে নিয়েছো বাজার চলতি বাংলা বইগুলো, সত্যিই তারা দারুণ ব্যবসা করে নিল, আমি মানলাম। ঠিক আছে, সেটা তো তাদের কাজ, সেটা তো তারা তাদের ডিউটিটা করছে। ঠিক আছে? এবার তোমরা শুধু ওই বইগুলোকে দেখেই যাচ্ছ দেখেই যাচ্ছ, এমসিকিউ নিয়ে বসে আছো, দেখতে আমার খুব খারাপ লাগতো, কিন্তু আমি কিছু বলতাম না। তার কারণ হচ্ছে এটা, যে যদি সত্যিই তুমি প্রশ্ন কমন পাও, আমি তোমাকে তো ডিসকারেজ করতে পারি না কোনো কিছু দেখে। হ্যাঁ, কেউ ক্লাস দেখার ধরো অতটা ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড হচ্ছে এমসিকিউ টেস্ট করে, এমসিকিউ সলভ করা, এটাতে ইন্টারেস্টেড। এবং আজকে সেই ভুল ধারণা, আজকে যা কোয়েশ্চেন করেছেন টিচার্সরা, যারা কোয়েশ্চেন করেছেন, হ্যাঁ, তাদের কাছে, তাদের আমি বলবো যে তারা দারুণ সুন্দর প্রশ্ন করেছেন। নিশ্চয়ই 2-3টে প্রশ্ন তার মধ্যে ভাবতে হবে, ভাবতে হবে না, যেমন আমি তোমাকে বলছি, যেটা আমারও মাথাতে চট করে আসলো না, কেউ একজন বললে যে অসম্প্রজ্ঞাত সমাধি হচ্ছে নির্বীজ সমাধি। হ্যাঁ, ঠিক এই টার্মটার মধ্যে থেকে আমি তোমাকে এটা বলছি যে অসম্প্রজ্ঞাত সমাধি মানে নির্বীজ সমাধি, নির্বীজ মানে হচ্ছে সংস্কার নেই, সংস্কার মুক্ত। আর এখানে কি দিল, কি প্রশ্নটা দিল, সংস্কার শেষ। ঠিক আছে, কোন, কাকে, কোন পর্যায়টাকে তারা সংস্কার শেষ বলছে? তাহলে সেটা নিশ্চয়ই সম্প্রজ্ঞাত হবে না, অসম্প্রজ্ঞাত হবে, যেহেতু অসম্প্রজ্ঞাতটা নির্বীজ সমাধি। হ্যাঁ, তো আহ ভাবনা চিন্তা করার মতো অবকাশ ছিল। প্রচুর জনের বক্তব্য, কোশ্চেন ভীষণ কঠিন হয়েছে, কেউ 30ই পাবে না, এটা এটা বক্তব্য ছিল। কিন্তু যারা ম্যাম, পড়াশোনা করেছে 1.5-2 বছর ধরে, তারা 30 কেন, তারা 55 পেয়ে চলে আসবে, 55 থেকে 60। হ্যাঁ বলো। বলছি আপনার কাছে 2 মাস ক্লাস করে আমার 40টা ঠিক হয়েছে। যদি ক্লাস না করতাম আমি মনে হয় তাও পারতাম না। আর হচ্ছে আপনি একটু আমাকে সেটের জন্য গাইড করে দিন, সেট এক্সামের জন্য। সেটা তো ঠিক আছে। ইয়ে, মানে 40টা প্রশ্ন না, করে এসছো, সত্যি 2 মাস ধরেই পড়েছো বিপাশা। হ্যাঁ, অনেকটা এফোর্ট দিয়েছো বলে 40টা ঠিক করে আসতে পেরেছো। ওই আমারও সেম ম্যাম, 2 মাস পড়ে কোনো রকম করে 40টা কোশ্চেন, আমি তো তাও ম্যাম আবার ক্র্যাশ কোর্সে ছিলাম। বাকি তো আমি এগুলা তো অনেক ক্লাস আমি পরে পেয়েছি,
তার মধ্যে থেকে আমি ক্লাসে আপনারা যেগুলো দিয়েছেন ওগুলো তো করেছি, প্লাস এই বইগুলো কিছু পড়েছি, জন্য ওই 40টা হয়তো ঠিক হয়েছে, আর আদারওয়াইজ তো ম্যাম। হ্যাঁ, ইয়ে ম্যাম 53টা ঠিক হয়েছে মানে সুইটির? সুইটি কি বড় ব্লান্ডার করে এসছো সুইটি, আমি একটু শুনতে চাই। কি ম্যাম? কি করে এসছো বললে? আমি এখন বলতে পারছি না, বলবো মানে কি যে বলবো আমি সেটাই ভাবছি না, কিন্তু আপনি যা আনসার মানে বললেন আপনার, এবার ওরা কি আনসার দেবে সেটা তো জানি না। এবার সেই অনুযায়ী ওরকম হয়েছে, এবার কিন্তু তার মধ্যে মানে অদ্ভুত একটা কাজ করে এসেছি, সেটা আমি এখন বলছি না ভুল আপনাকে, করে শুধু এসছো ওয়েমার ফিল আপ করতে? বলছি না ম্যাম, আপনাকে পার্সোনালি বলবো, মানে সেই থেকে এসে আমার মাথাটা খারাপ হয়ে গেছে, কি বলবো আর এখন বাবা, বলছি না। তোমার কথা শুনে আমাদেরও মাথা কেমন লাগছে, আমরা ঠিক করেছি তো আমি এবার এটা। এখানে এসে সব মেলাচ্ছি, তখন হঠাৎ করে দেখছি যে যেটা হচ্ছে বুকলেট নাম্বার সেটা লিখেছি, কিন্তু ওই জায়গাটা শুধু গোল করিনি, আর সব গোল করে এসেছি। মানে সাবজেক্ট কোড যেটা কোনো সেটা লিখেছি, কিন্তু অসুবিধা হবে না। সাবজেক্ট কোডটা গোল করিনি আমি। এবার আমার খাতা ক্যান্সেল হয়ে যাবে কিনা আমি জানি না, বাট ওরা যাই হোক। ওরা চেক করে তো গোল করে দেয়, প্রাইমারির সময় এরকম করেছিল। কোন কি করবে, আমার আমার তো মনে হয় মনে না, আমার মনে হয় হচ্ছে না, আমার মনে হয় না ওটা ওরা করবেন। ওটা করবেন না। না, এটা করলে তো হবে না আমার এটা তো মনে হয়। এটার মেশিন জন্য নেবে, ক্যান্সেল মেশিন হয়নি কি কিন্তু। করে নেবে এই জিনিসটা, আমি তো এটাই ভেবে পাচ্ছি না। মানে সাবজেক্ট কোড তো ফিলোসফির 25 ছিল, 25টা আমি লিখেছি, আর রোল নাম্বার সবই লিখেছি, কিন্তু আমাদের যে ব্ল্যাঙ্ক পেপারটা দিয়েছিল ওইটাই দেখছি যে 25-এর ওখানে আমি গোলটা করিনি, মানে যেটা ভরতে হবে আর কি, ওই জায়গায় সার্কেলটা আমি করিনি। তোমার কথা তারপর শুনে তো অসুবিধা হবে না আশা করি। আশা করি ম্যাম। অসুবিধা হবে না। তুমি ম্যাম পর্ষদকে একটা মেল করে রাখতে পারো। আমি কালকে ভাবছি অ্যাপ্লিকেশন দেবো, কেউ তো দেখাও করবে না, আমি ঠিক কি করব বুঝতে পারছি না। আমি আজকে আবার ম্যাম কলেজে গেছি, ওই জন্য হ্যাঁ, আপনার হ্যাঁ। এসএমএস আর তখন আমি দেখতে পাইনি, আচ্ছা ঠিক আছে, এসেছি। দেখো সুইটির একটা কথা আমি বলছি। সুইটি চাকরি করে। সুইটি প্রাইমারিতে চাকরি করো তো? হ্যাঁ ম্যাম। সুইটি মানে আমার প্রাইমারিতে পড়ার চাকরি করে, টাইম নেই, আমি আপনার ক্লাসগুলো বাচ্চা শুনি। সামলায়, সব সামলায়। সব সামলেও গত 1.5 বছর ধরে সুইটি যেভাবে দিয়েছে, সময় দিয়েছে, তার ফল আজকে ধরো মোটামুটি 53টা দেখা যাচ্ছে। আমার অনুযায়ী, আমিও তো ভুল হতে পারি কোনো কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমি ঠিক হবো তা নয়, ও 53টা ঠিক করে এসছে। ঠিক আছে, এটা একটা প্রুফ করে এটা, যে পড়াশোনাটা একদিন দুদিনের বিষয় নয়, এটা দীর্ঘদিনের বিষয়। এবং ও শুধু যে এসএলএসটির জন্য পড়েছে তা নয়, ও দীর্ঘদিন ধরে এসএলএসটি এবং নেটসেট আলাদাভাবে পড়ে গেছে, কন্টিনিউয়াসলি পড়ে গেছে। হ্যাঁ, এবং যারা এই দীর্ঘদিন সময়টা দিয়েছে তারা একটা ফল পেয়েছে, এটা আমি জানি। কারণ এখানে ওই সুইটির সাথে সাথে আরো অনেক স্টুডেন্ট আছে, ঠিক আছে, তারা ফল পেয়ে গেছে আজ পরীক্ষাটা দিয়ে এবারের। হ্যাঁ, এবং তারা খুব হ্যাপিলি আমাকে আজকে ফোন করেছে যে ম্যাম আপনার কাছে 2022-23 সাল থেকে পড়ার ফল আজ আমরা কোয়েশ্চেন পেপারে গিয়ে পেয়ে এসেছি। ঠিক আছে, হ্যাঁ, আজকে আমরা কোয়েশ্চেন পেপারে গিয়ে আমাদের এত আনন্দ হয়েছে কোয়েশ্চেন পেপার দেখে, আমাদের কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হয়নি। ইনক্লুডিং অনেকে আছে যারা 60টার মধ্যে 60টা প্রশ্ন গিয়ে ঠিক করে দিয়ে চলে এসছে। যাই হোক, ম্যাম তুমি কিছু বলছিলে, হ্যাঁ বলো। ম্যাম বলছিলাম ম্যাম, আমার 12-13 বছর প্রায় মানে পড়া থেকে মানে আমি ছিলাম না তো, আপনার ক্লাসই শুধু করেছি। তো এই কটা মাসে আমি 40 নাম্বারের মানে পেয়েছি। আমার কোশ্চেন গুলো একটু বুঝতে অসুবিধা হয়েছিল, আর ওএমআর সিটটা ফিল আপ করতে আমি এতটা টাইম নিয়ে নিয়েছিলাম যে ওই কোশ্চেন গুলো ভাবার জন্য আমি টাইম পাইনি। হ্যাঁ, মানে আমি বলছি যে আমার তাহলে 50 নাম্বারটা হতো, মানে এই কম মানে 2.5 মাস 3 মাস আমি শুধু আপনার মানে ভিডিও গুলো দেখেছি, ওইগুলো থেকে নোট ডাউন করেছি, আর আমি কিচ্ছু করিনি। হ্যাঁ, আমি নিজে স্যাটিসফাই যে আমি এই 40টা নাম্বার যে পেয়েছি, আমি তাতেই খুশি। মানে আমি 12-13 বছরের ওপরে আমি পড়াশোনা থেকে টোটালি ডিটাচ, মানে আমি একদম পড়াশোনার মধ্যে ছিলাম না। তো আমি ওটা পেয়েছি, আমি তাতে খুশি যে আমি ওটা পেয়েছি। এবং খারাপ লাগছে এটা যে আমি আরো পেতাম, যে কোশ্চেন গুলো আমি ঠিক বুঝতে পারিনি মানে অ্যান্সারটা, আর তুমি সময় টাইমটাও করতে পাইনি। পারোনি, তুমি ওয়েমার শিট ফিল আপ করতে। আগে দিয়েছে তো, হ্যাঁ ওএমআর ম্যাম। সিট অনেক 15 মিনিট আগে দিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিক 15 আমার আছে, মিনিট আগে একটু দেয়। 12টা অসুবিধা হয়েছে আমার করতে। 12টা 20 পর্যন্ত লেগে গেছে, জানি না কেন। আমি মানে ভয়ে কিন্তু ছিলাম কি জানি না, এটা আমার কিন্তু 20 নিয়ম পর্যন্ত নয়, লেগে নিয়মটা গিয়েছে। কিন্তু আগে দিয়ে দেয়। আমাদের 11:45 আচ্ছা, দিয়েছে, এটা কিন্তু আমি করতে মানে অসুবিধা হয়েছে, জানি না আমার
ও আমার আচ্ছা। পাশের জন তো অলরেডি অ্যান্সার শুরু হয়ে গিয়েছে 8-9টা। আসলে অনেকের আমার অনেকের মনের মধ্যে খুব ধরনের ভয় কাজ হ্যাঁ। করেছে, তো এই জন্য। ম্যাম, কাট অফ কত হতে পারে এটা বলা আমার কাজ নয়, এটা বলা পর্ষদের কাজ। এই বোকা বোকা প্রশ্নগুলো এই তো একদম করবে না। এটা এটা পর্ষদের কাজ, এটা আমার কাজ কাট অফ বলে। আমি কি এটা বলতে পারবো যে কত পার্সেন্ট স্টুডেন্টস ধরো ইয়ে করে এসছে, যে 100% মার্কসের আনসার করে এসছে, মানে হচ্ছে 60-তে 60 পেয়ে এসছে? এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। ঠিক আছে, সুতরাং এটা বলাটা খুব মানে একটা বাজে কোয়েশ্চেন এটা, যে কাট অফ কত হতে পারে। আমি দেখছি যে গ্রুপের মধ্যে আলোচনা কাট অফ কত হতে পারে, জেনে কি হবে তোমার কাট অফ কত হতে পারে? ঠিক আছে, কোনো লাভ নেই। টিচারিকে পর্ষদ যখন আগে দেবে। আনসার কি আপলোড করবে, পর্ষদ আগে আনসার কি আপলোড করবে, সেখানে তুমি দেখবে যে তোমার কটা ঠিক হয়েছে। টেন্টেটিভও বলা যায় না শান্তিময়, টেন্টেটিভও বলা যায় না। কোন কোশ্চেন, তুমি কেমন পরীক্ষা দিয়েছো শান্তিময় সেটা আমি কি করে জানবো? তাই না? তুমি কেমন পরীক্ষা দিয়ে এসছো, বা এখানে প্রশান্ত কেমন পরীক্ষা দিয়ে এসছে, অম্বিকা কেমন পরীক্ষা দিয়ে এসছে, এটা তো আমি জানি না ধরো। তাই না? কাট অফ তো তার উপরে নির্ধারিত হয় যে তুমি কত মার্কস করে, মার্কসের আনসার করে এসছো, একদম সঠিক আনসার করে এসছো। আর সুতরাং লাস্ট ইয়ারের প্রশ্নের মতো একটা প্রমাণ যে ম্যাডাম। আমরা যেগুলো শিওর ছিলাম সেগুলো তো সংসার থেকে আলাদা উত্তর দিয়েছিল। একদমই তাই। প্রশান্ত কিছু বলছিলে নাকি, বলো। হ্যাঁ ম্যাডাম, বলছিলাম আমার 49 হচ্ছে এবার। ভালো তো। এছাড়াও দুটো মিস্টেক করে আসছি, সেই দুটো বাদ দিয়ে 49 হচ্ছে। দুটো মিস্টেক বলতে ম্যাডাম মানে প্রচুর তো মানে কনসেপচুয়াল, এবার মানে কনসেপচুয়াল ছিল। এতটাই এতটাই প্রেসার নিতে হয়েছে, প্লাস রুমে প্রেসার নিতে হয়েছে, মানে বাড়িতে স্টাডি করার জন্য প্রেসার নিতে হয়েছে, এবার সেই সাথে রুমে প্রেসার নিতে গিয়ে আর আবেগবশত একটা অন্য দাগে বুলিয়ে দিয়েছিলাম, সেটাকে ইরেজার করেছি। ওটা কি ক্যান্সেল হয়ে যাবে? কেন করো? এগুলো করতে হয় না কখনো পরীক্ষার হলে গিয়ে? ও, কখনো ইরেজার, কখনো হোয়াইটনার, এগুলো ইউজ করতে হয় না। ঠিক আছে, করতে হয় না এগুলো। কি হ্যাঁ, করবো ম্যাডাম, আবেগের বশে লেখা এমন ইমোশনালি হয়ে গেল। করে ফেলেছো, আর কি করার আছে? এখন তো আর এগুলো নিয়ে ভাবনা চিন্তারও কিছু নেই। ঠিক আছে, হ্যালো। পর্ষদ কি করবে হ্যালো সেটা ম্যাম। দেখতে হবে। হ্যাঁ, বলো। বলো। ম্যাম, সত্যি কথা বলতে গেলে কি ম্যাম, মনে হচ্ছিল না আজকে এটা কোনো চাকরির পরীক্ষা ম্যাডাম। মানে ম্যাডাম এতটাই মানে বিশৃঙ্খলা রুমে, আমি জানি না অন্যান্য জায়গায় কেমন হয়েছে ম্যাডাম, মানে আমাদের এখানে ম্যাডাম মানে প্রচুর, মানে স্যাররাও কোনো কিছু বলছে না, চুপচাপ করে বসে আছে। খুব অসুবিধা হচ্ছিল, খুব দেখো, অসুবিধা। আমি আমি তো একটা সেন্টারে ছিলাম আজকে হ্যাঁ, অবজারভার হিসেবে, পুরো বুঝতে একটা পারছি ম্যাডাম। কলেজে ছিলাম আমি অবজারভার হিসেবে। ওয়েল অর্গানাইজড পরীক্ষা হয়েছে, ভীষণ ভালোভাবে পরীক্ষা হয়েছে, কোথাও কোনো হ্যাঁ, অশান্তি নেই, অনেক কোথাও কোনো অনেক প্রবলেম নেই। স্কুলে হয়েছে, অনেক ম্যাম, সেন্টারে আমার এরকম পেছনে হয়েছে, আবার একজন অনেক টিচার সেন্টারে এরকম বসেছিল, হয়েছে। মানে যাদের চাকরি চলে গেছে। উনি হ্যাঁ, টিচার হয়েও এত কথা বলছিল, কি বলবো, মানে ওনাকে যে গার্ড দিচ্ছিল হ্যাঁ সে ম্যাডাম, এরা বলছে এরা যে আপনি একটু চুপ বেশি একটু করুন, কথা বলছে কিন্তু ম্যাডাম। পুরো হল শুধু উনি শুধু বলে বেরিয়েছে, মানে কোনো কথাই শোনেন। দেখো কি হয় বলো তো, যে উনিও যেহেতু নিজে একজন টিচার, ওনারও রেসপন্সিবিলিটি আছে। এবার যিনি ইনভিজিলেটর গার্ড দিচ্ছেন, তার পক্ষেও বলাটা ডিফিকাল্ট, কারণ তিনি মনে করছেন যে এনাদের মধ্যে কেউ একজন স্কুল টিচার নিশ্চয়ই রয়েছেন, তাকে আমি কিছু বলতে যাব। এই জন্য অনেক ক্ষেত্রে ইনভিজিলেটররা চুপ করে থেকেছেন। ঠিক আছে, ম্যাডাম, এই যে এই একটু আগে কারণে। একজন বললো না ম্যাডাম, যে বুকলেট সিরিজ নাম্বারটা লেখেনি, গোল হ্যাঁ, করেনি। আচ্ছা ম্যাডাম, হ্যাঁ। এটা আমার প্রশ্ন, কিন্তু যে খাতা ম্যাডাম সই করলো, সে কিন্তু অবশ্যই খাতাগুলো চেক করে করে ম্যাডাম কিন্তু সই করাটা উচিত ছিল, আমার যেটুকু মনে হয় ম্যাডাম। এটা কিন্তু করে কিন্তু ম্যাডাম। না, না, সেটা তো উচিত ছিল ধরো, কিন্তু সবাই তো কিন্তু এখানে হয়নি, মাছ মিস্টেক অ্যাডাল্ট। হয়ে যায়। একটা মিস্টেক হ্যাঁ হয়ে ম্যাডাম, যায়, সেটাই মাছ বলছিলাম অ্যাডাল্ট ম্যাডাম, সবাই। মানে তবে আমাদের নবদ্বীপ কলেজে ম্যাডাম বিশ্বাস করবে না, খুব ভালো, মানে সবটা মানে একদম ঠিকঠাক করে করেছে একদম। হুম। কলেজগুলোতে ম্যাডাম খুব ভালো হয়েছে, স্কুলগুলোতে মানে ম্যাডাম একটু সমস্যা। স্যাররা ইভেন একজন দুজন কথা বলছে, তাদেরকে ওয়ার্নিং দিয়েছে এবং বলেছে যথারীতি যে এখানে কিন্তু বাকিরা খুব সিরিয়াসলি পরীক্ষা দিচ্ছে, আপনাদের জন্য তাদের যেন নষ্ট না হয়। এটা ম্যাম, ইনভিজিলেটর যারা থাকেন তাদের কিন্তু দায়িত্ব ম্যাম, যারা পরীক্ষা দিবেন তাদের তো টেনশন কাজ করবেই না। তারা যদি এই জিনিসটা দেখতেন তাহলে আজকে যার অসুবিধা হচ্ছে, সুইটি বললেন হ্যাঁ। যে, ও এই অসুবিধায় পড়তে হতো না ম্যাম। ম্যাম, এটা ম্যাডাম কলেজ অবশ্যই ম্যাডাম, এটা ম্যাডাম ওখানে কলেজগুলোতে দেখা মানে উচিত যে ছিল ম্যাডাম। ম্যাম কেননা মানে কলেজগুলোতে ম্যাডাম না, উনি খাতা সই করে দিল, উনি খাতা সই করে দিল ম্যাডাম, এটা হতে পারে ম্যাডাম? আপনি বলেন তো ম্যাডাম। বুঝতে পেরেছি, হয়ে গেছে। ম্যাম এটা কোনোদিন হয় না কলেজগুলোতে না ম্যাডাম। অনেক সুইটিকে, ম্যাম, সুইটিকে স্কলারশিপ আমি আমরা রয়েছে। একটাই কথা বলবো। সুপর্ণা, 52টা ঠিক হয়েছে। আচ্ছা, বা সুপর্ণার 52টা ঠিক হয়েছে, 4টে ভুল করেছি, বাকিগুলো কনফিউশন। আচ্ছা, সুপর্ণার 52টা ঠিক হয়েছে, ম্যাম, বলো। হ্যাঁ, বলো। ম্যাম একটা কথা বলবো। হ্যাঁ, বলো। বলছি আমার এমনি 58টা ঠিক হচ্ছে, মানে এটা বচনটা বাদ দিয়ে, আর ওই 58টা। আপনি বললেন যে হুম 58 সুচন্দ্রা 58। এবার নাম্বার ওয়ানে থাকবে ধরো। সুচন্দ্রার প্রতি আমার অনেক আস্থা, অনেক ভরসা। সুচন্দ্রা যা দিয়েছে সার্ভিস এই 3-4 মাসে, ঠিক আছে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো,
আর বলছি না, আজকে সুচন্দ্রার পরিচয় সবাই জানে। আর নতুন করে বলছি না, সুচন্দ্রা যা সার্ভিস দিয়েছে এই 3-4 মাসে, যেভাবে পড়েছে, অলরেডি সেট কোয়ালিফাই করে আজকে বলছে সুচন্দ্রা 58টা ঠিক করে এসছে। হ্যাঁ বলো সুচন্দ্রা। হ্যাঁ ম্যাম, মানে কিভাবে পড়তে হয় ওটা আমি আপনার কাছে শিখেছি। মানে বাবা আমি মানে সুচন্দ্রা, সুচন্দ্রা মানে কি টোটাল কমাস পড়লে সুচন্দ্রা? আমি 3-4 ম্যাম মাস? মানে আমি পড়াশোনা ছাড়া কোনো দিকে তাকাইনি। আমি সত্যি বলছি, মানে আমার সম্মান ফিরে পাওয়ার লড়াই ছিল এটা আর কি। আমি ওইটা ভেবে অনেকজন অনেক কিছু চারিদিকে মানে টাকা দিয়ে চাকরি পেয়েছে বা অনেক কিছু শুনতে পাচ্ছিলাম, সেগুলো আমার জেদ বাড়িয়ে দিয়েছিল আরো। আমি ভীষণ ভাবে মানে ওইগুলো শুনে আমার মানে এত খারাপ লেগেছিল যে এটা আমার সুচন্দ্রা দা কি মানে স্কুল টিচার এই একদম 16 সালের? সুচন্দ্রার নাম খারাপ করো না, সুচন্দ্রা স্কুলের টিচার, মনে রাখবে। কি মনের জোর নিয়ে সুচন্দ্রা তোমাদের সাথে ক্লাস করেছে সেটা তোমরা ভেবে দেখো। সুচন্দ্রা স্কুলের টিচার। ওইসব শুনে সুচন্দ্রা লড়াইটা ওখান থেকে আমি শুরু করেছি যে আমি সম্মান ফিরে পেতে। ঠিক 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 ঠিক। দেখো সুচন্দ্রার কান্না দেখে আমারও চোখে জল আসছে, যে দেখো কি মনের জোর নিয়ে ও কিভাবে পড়াটা শুরু করেছে 3 থেকে 4 মাস আগে। ঠিক আছে, ও আজকে কাঁদছে, ওর কান্না দেখে ধরো আমারও চোখে জল আসছে। কারণ কারণ এটা ওর ছিল, আমি ওকে বলেছিলাম যে সুচন্দ্রা, যে যা খুশি করছে করুক, ঠিক আছে, যে যা খুশি করছে করুক, তুমি শুধু পড়াশোনা করো, তুমি কোনো দিকে ভাববে না। তোমার পড়াশোনা করলে তোমার কোনো ক্ষতি হয়ে যাবে না, ঠিক আছে, তোমার পড়াশোনা করলে তোমার কোনো কথাটা ক্ষতি হয়ে যাবে আমার না। ওইটা এবং শুনে আমি ওইটাই আমি মানে আমি একদমই তাই, সেটা শুনে সুচন্দ্রা ধরো সেই যে মানে পড়াশোনার মানে সেই স্পৃহাটা ওর জেগেছে। কত কিছু চারিদিকে ঘটে যাচ্ছে, কত কিছু চারিদিকে হচ্ছে, আন্দোলন হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে। আমি সুচন্দ্রাকে বলছি যা হচ্ছে হতে দাও সুচন্দ্রা, তুমি একদম সেটা নিয়ে ভাববে না। তুমি শুধু ফোকাস অন মানে তোমার পড়াশোনা ছাড়া তুমি কিছু ভাববে না এই কটা দিন। সুচন্দ্রা সেট কোয়ালিফাই করেছে। একটা ওই ডারউইনের কথাটা মনে পড়ে গেল ম্যাম। নেট কোয়ালিফাই করেছে সুচন্দ্রা। হ্যাঁ বলো সাব্বির, কি বললে? ডারউইনের কথাটা, অস্তিত্বের জন্য সংগ্রাম, এটা যথার্থ প্রয়োগ সুচন্দ্রাদি করেছে। একদমই তাই, অস্তিত্বের জন্য সংগ্রাম। এর মধ্যেও নেট কোয়ালিফাই করেছে, জেনে রাখো, এর মধ্যেও নেট কোয়ালিফাই করেছে। 3 থেকে 3.5 4 মাস আগে ও ক্লাসে জয়েন করেছে, ও গ্রুপে জয়েন করেছে ক্লাস করার জন্য। কি পরিস্থিতিতে জয়েন করেছে সেটা আমি জানি, ধরো আজকেও কাঁদছে, ঠিক আছে। কংগ্রাচুলেশন সুচন্দ্রাদি, তোমার এটা প্রাপ্য ছিল, তুমি পেয়েছো। দেখিয়ে দিয়েছো, সত্যি তুমি দেখিয়ে দিয়েছো। আমি ম্যাডাম সুইটি সত্যের জয় হয় ম্যাডাম, এটাই প্রমাণ। সুইটি এখানে থাকে, সুইটিকে খুবই আমি থ্যাঙ্কস জানাবো। ওর মাধ্যমে ম্যামকে পেয়েছি। মানে ও একটা পোস্ট করেছিল কি বলে ফেসবুকে, সেখান থেকে আমি ম্যামকে, ওই আমাকে ম্যামের নাম্বার সমস্ত কিছু দিয়েছিল। তো থ্যাংক ইউ সুইটি, অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে। আর তোমার থ্যাঙ্কস দিতে হবে না, তুমি যে এই লড়াইয়ে জিতেছো এই জন্য তোমাকে অনেক কংগ্রেচুলেশন। আমি কিছু নয়, সবই হচ্ছে ওই যে তুমি অনেক আম্মু করেছো। মুভার সব তোমার করাচ্ছি আমি। তোমার এটা ডেস্টিনি ছিল, তোমার এটা সুচন্দ্রা ডেস্টিনি ছিল। হ্যাঁ একদম ম্যাম। মনের সাথে দেখা হওয়া, আর হ্যাঁ ঈশ্বর হচ্ছে সবকিছু করিয়েছে। তুমি থ্যাঙ্কস দিলে ঈশ্বরকে দাও, সেই যে একদম। সবকিছু সুইটি, আগে সুইটি সেখানে একটা মাধ্যম ডিটারমাইন্ড। হিসাবে কাজ করেছে, সুইটি সেখানে একটা মাধ্যম হিসাবে কাজ করেছে। হ্যাঁ হ্যাঁ, তোমার এটা আর ম্যাম ডেস্টিনি সেটা ছিল। ইনস্ট্রাকশন এত কঠিন দিয়েছিলেন। প্রশ্ন, শোনো সুচন্দ্রা, এত কঠিন প্রশ্ন সবাই বলছে যে কোনো একজন যে দীর্ঘদিন 7-8 বছর ধরে, তুমি নিজে আমাকে সুচন্দ্রা এটা বলো যে যে 7-8 বছর ধরে 11-12 পড়িয়েছে শুধুমাত্র, তার পক্ষে কি এই কোশ্চেনের উত্তর করা পসিবল সুচন্দ্রা? হ্যাঁ ম্যাম, সত্যি তাই। আর আমি মানে কি বলবো, আমি কিভাবে যে পড়েছি, মানে আমাকে কিভাবে কি করেছি আমি ঈশ্বরই জানেন। মানে আমি ঈশ্বরকে শুধু বলেছি যে আমি তো কোনো অন্যায় করিনি, আমাকে আমি 100% আমার দেবো, তুমি আমার সঙ্গে থেকো। আমি শুধু ঈশ্বরকে সেটাই বলেছি। তো সে জানি না ম্যাম কি করে। আর আপনারা অনেক অনেক সাহায্য করেছেন, আপনাকে তো আমি কি করে থ্যাংক ইউ জানাবো আমি জানি না। আমাকে পড়ার উৎসাহ থ্যাংক ইউ দিয়েছেন, জানাতে হবে না। দিয়েছেন এত মানে বলার নেই, একদম। উৎসাহ আর পেয়েছি। আর একদম কাঁদবে না। তুমি এত ভালো পরীক্ষা দিয়েছো, সবার থেকে সব থেকে বেশি নাম্বার পেয়ে তুমিই বেরোবে সুচন্দ্রা, ঠিক আছে, এবং গর্ব বিশ্বাস সহকারে বেরোবে। হ্যাঁ অ্যান্সার কি? মানে ওই ওই যে টিচার গুলো আছে যারা, যেনারা বলছেন যে পরীক্ষা দিতে পারবো না এই 2 মাসে, কি সম্ভব কিনা, ওনাদের কাছে মানে দৃষ্টান্ত সুচন্দ্রা, যে এভাবেও একদম ফিরে তাই। আসা যায়। না, তারা তো শুধু প্রতিবাদ করেছে, তার জন্যই তো এটা আমি সম্ভব আমি হয়েছে। সুচন্দ্রাকে বলেছিলাম, সুচন্দ্রা চারিদিকে যা হচ্ছে তুমি হতে দাও, ঠিক আছে, তুমি একদম সেগুলো নিয়ে ভাববে না। তোমার পড়াশোনা করলে কিন্তু সুচন্দ্রা কোনো ক্ষতি হয়ে যাবে না, আমি একটাই বলেছিলাম, ক্ষতি হবে না, হ্যাঁ বরং ম্যাম, তোমার ভালো।
কোন ভাবে মনে গেঁথে গেছিল, আপনি যে কথাটা বলেছিলেন ওটা গেঁথে গেছিল মনে, যে আমি যাই হয়ে যাক আমি পড়াশোনা স্টপ করবো না। একদম। তার মাঝে তার মাঝে সুপ্রিম কোর্টের হিয়ারিং হ্যাঁ, সবাই ফোন করে হিয়ারিং শোনা, সেই জন্য আমার মন খারাপ হয়। তারপর বললাম না, মন খারাপ তো করবো না, পরীক্ষা হবে, আমাকে পড়তে হবে। ওইভাবে ভাবে মাঝে অনেক কিছু ঘটনা ঘটছে, যাতে মনোবল ভেঙে যায়, অনেক কিছু ঘটেছে ম্যাম, কিন্তু ঠিক ঠিক ওগুলো আমি পাত্তা দিইনি। ঠিক। পাত্তা দিইনি, অনেক কিছু আছে। হ্যাটস অফ টু ইউ সুচন্দ্রা, আমি হলে হয়তো পারতাম না, তোমার মতো এরকম মনোযোগ দেখাতে আমি পারতাম না। ঠিক আছে, তুমি যে জায়গাটা অ্যাচিভ করেছো, আজকে আমার মানে গর্ব আঘাত হচ্ছে। পেয়েছি, চারিদিকে এত মানে কথা শুনেছি, সেগুলো আমার মনের জোর বাড়িয়ে দিয়েছে। মানে হয়তো টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাহলে চাকরিটা গেল কেন? চাকরি নিশ্চয়ই টাকা দিয়ে পেয়েছে, মানে কেউ এরকম কথা শুনতে হয়েছে আমাকে আর কি। আর কয়েকজনে মানে এরকম বলে বেরিয়েছে বেশ হয়েছে, চাকরিটা গেছে, ঠিক ঠিক হয়েছে, এরকমও শুনতে পেয়েছি। সেইগুলো আমার মনের জেদ বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, তাই হলো। চাকরি যখন আমার এরকম হয়েছে, আমি আবার নিজেকে প্রমাণ করব। এই কথাগুলো শুনে যখন শুনেছি, আমার যদি চাকরিটা আবার হয়ে যায়, আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে আসবো ম্যাম, যে যারা এরকম কথা বলেছে তাদেরকে আমি পার্সোনালি গিয়ে ধন্যবাদ জানিয়ে আসবো। তাদের ঠিক। কথাগুলো শুনে আমি মনে জোর পেয়েছি, ওই কথাগুলো শুনে। দেখো তোমাদের থেকে কত খারাপ অবস্থার মধ্যে থেকে সুচন্দ্রা আজকে দাঁড়িয়ে যখন বলছে যে আমি 60টার মধ্যে 58টা উত্তর ঠিক করে এসেছি, 58টা প্রশ্ন ঠিক করে এসেছি, এর থেকে বড় আর কিছু হতে পারে না। এর থেকে আর কিছু কথা ভাষা থাকতেই পারে না। ঠিক আছে সুচন্দ্রা, এইবার তুমি ডিসেম্বর মাসে আরেকটা টার্গেট নাও। তুমি তো নেটটা কি কি কোয়ালিফাই করেছো? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্লাস পিএইচডি? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মানে অ্যাসিস্ট্যান্ট ওই প্রফেসর। এলএস কোর্স। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেটটাও ক্লিয়ার করেছে এই 2 মাসে। ভেবে দেখেছো কখনো? ম্যাম উপসংহারটা খুবই ভালো লাগলো ম্যাডাম, একদম শেষে একদম দারুণ ছিল ম্যাডাম। হুম। যাক, অনেক কিছু তোমাদের শিক্ষা আছে আজকের এই ক্লাসটা থেকে, তোমরা শিক্ষাটা নাও। আহ, দেখো কিভাবে জীবন যুদ্ধে জয়লাভ করতে হয়। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে লড়াই করবে সেই সার্ভাইভ করবে। ও লড়াই করেছে, প্রচন্ড ভাবে লড়াই করেছে, নিজের সাথে লড়াই করেছে, সমাজের সাথে লড়াই করেছে। হ্যাঁ। ম্যাম, ও বাচ্চা, ওই বাচ্চা মেয়েটাকে মানে আমি অনেক ডিপ্রাইভ করেছি হয়তো, মানে ভালো আমি খাওয়াতে পারিনি নিজের হাতে। অনেক ওকে টিউশন নিয়ে যাওয়া সেগুলোও করেছি, মাঝে মাঝে টিউশন কামাই করাতে হয়েছে, ওকে নিয়ে যেতে পারিনি। স্কুলে অনেক কিছু প্রজেক্ট, সেগুলো আমি হয়তো করতে পারিনি ঠিক মতো। আমি স্কুলের ম্যাম দিকে বলেছিলাম যে আমাকে এই কয়েকটা মাস একটু, আমাকে একটু একটু ছাড় দিন ম্যাম, আমি করতে পারবো না। সেগুলো করেছি আমি। আর মানে অনেক কিছু মেয়েটাকে হয়তো ডিপ্রাইভ করেছি, কিন্তু আমি, আমার একটাই লক্ষ্য ছিল চাকরিটা ফিরে পেতে হবে, একদম তাই। এই একটাই। একদম তাই। যেদিন এসএসসি রিক্রুটমেন্ট হবে, সেদিন সুচন্দ্রা ভিডিও অন করে কথা বলবে সবার সামনে, সবাইকেও বলবে, সবাইকেও দেখিয়ে দেবে। এইটুকু আমার বলার আছে। যাই হোক, আজকে অনেক অনেক কিছু আলোচনা হলো, অনেক কিছু আমরা শিখলাম জীবন থেকে, অনেক কিছু শিখলাম জীবনে কত রকম ভাবে লড়াই করা যায়। কোশ্চেন পেপারটা কঠিন ছিল না, তোমার পড়ার অভাব ছিল। হ্যাঁ, শুধু 2 মাসে, হ্যাঁ অল্প সময় দিয়ে ওপর ওপর পড়লে সত্যিই কিছু হয় না, তার জন্য ডিপলি এটাই ম্যাম, পড়তে হয়। শিক্ষণের অভাব। শিক্ষণের অভাব, এক্স্যাক্টলি তাই। ওই পদ্ধতির অভাব। জন্যই তো আমি বললাম ম্যাম, 2 মাসে শুধু আপনার ক্লাসটুকু শুনে ওইটুকু পেয়েছি, নাহলে ওইটাই আর তো ম্যাম, এটুকু হতো না। এটুকু পেতাম না তো, সত্যি কথা। না, আপনি 2 মাসে মানে যেভাবে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করেছেন, ওই জন্যই হয়তো ওই ওই কয়েকটা কোশ্চেন ঠিক করতে পেরেছিলাম। এটা ম্যাম, এমএসসি পরে যদি হতো ম্যাম, এমএসসি পরের থেকে যদি কন্টিনিউ করতাম, তাহলে হয়তো আজকে অন্য জায়গায় থাকতে হতো। যাক, যা যেটা হয়েছে, যা হয়েছে অনেক ভালোর জন্য হয়েছে। আবারও তোমাদের আমি একটা কথা বলছি, এটা সেপ্টেম্বর মাসের, ম্যাম এটা সেট এক্সামের জন্য এবার একটু গাইড করে দিন। হ্যাঁ এটা সেপ্টেম্বর মাসের, আজকে হচ্ছে 14 তারিখ। ঠিক 3 মাসের মাথায় আমি যেভাবে পড়াই তার কোনো বিকল্প নেই। সুইটি, আমারও মাঝে মাঝে নিজের খুব ডিপ্রেসড মনে হয়। ঠিক আছে, যখন আমি চারিদিকে দেখি, তখন আমার নিজের পড়ানো, মাঝে মধ্যে আমার নিজেরও ভীষণ একটা কিরকম একটা বোধ হয়। ধরো, হ্যাঁ আমার পড়াতে অনেক দিন সময় লাগে, আমি কম টাইমে পড়াতে পারি না। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি তুমি যদি গিয়ে দেখো, আলটিমেটলি হয়তোবা এই পড়াটাই আলটিমেটলি জীবনে তোমাকে একটা সাকসেস দিতে পারে, জীবনে তোমাকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে পারে। অনেকে, আমি আজকে এটা বলছি, অনেকে ভীষণ ধৈর্য দেখিয়েছো পড়াশোনার ক্ষেত্রে, আমার কাছে পড়ার ক্ষেত্রে ভীষণ ধৈর্য দেখিয়েছো। সেই 2022-23 সাল থেকে প্রচুর জন আমার কাছে পড়েছো। হ্যাঁ, পরীক্ষা হয়নি, দিনের পর দিন পরীক্ষা হয়নি, কিন্তু তোমরা পড়েছো প্রত্যেকটা, মানে কিভাবে মাসের পর মাস পড়েছো তোমরা, আমাকে রেমুনারেশন দিয়েছো,
অস্বীকার করতে তো কোনো জায়গা নেই। তোমরা আমার কাছে পড়েছো। হ্যাঁ, আমারও মাঝে মধ্যে ধরো খারাপ লেগেছে, হ্যাঁ, যে আমি ধরো সবার মতো করে 6 মাসে সিলেবাস কমপ্লিট করতে পারছি না, 1 বছরের সিলেবাস কমপ্লিট করতে পারছি না। আমি বারবার করে তোমাদেরকে বলছি যে এই বই পড়ো, এই বই পড়াচ্ছি, ওয়াই মেসি পড়াচ্ছি, আমি সিডি শর্মা পড়াচ্ছি স্টুডেন্টসদের। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও তো। ও স্টুডেন্টসদের ওয়াই মেসি পড়াচ্ছি, কিন্তু ধরো অ্যাট লাস্ট আমরা এটা দেখতে পাচ্ছি যে হচ্ছে, তারা আমার চার্জটা শেষ হয়ে গেছে, কিন্তু লাস্টে এটাই মানে প্রুফ হচ্ছে যে হয়তো এই পড়ারই মূল্য আছে। পড়া কোনো শর্টকাট প্রসেস নয়, শিক্ষণ কোনো শর্টকাট প্রসেস নয়, এটা একটা লং টার্ম প্রসেস। গভীরতা থাকলে তবেই না হবে। একদমই, গভীরতা থাকলে তবেই। গভীরতাতে তো আমরা যেতে পারি না, আমরা তো ওপর ওপর ভেসে 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 এই অবস্থা আমাদের। কনসেপ্ট একদমই তাই। কনসেপ্ট কথা বলে আপনার ক্লাস করে ওইটাই হয়, মানে পড়ানোর যে কায়দাটা ম্যাডাম যেটা এটা না আমাদের এখানে নেই, আপনার মতো ম্যাডাম তো আগে পায়ও নি, এটাও সত্যি কথা। মানে ম্যাম। আমরা যেসব স্যার ম্যাডামের কাছে গেছি, বিশ্বাস করবেন না, আজকে লগ লেখা তো হলো, তো কালকে হিউম লিখিয়ে দিল। এই যে দুটোর মধ্যে যে বাগলে আছে সেই জায়গাটা তো বুঝতেই দিল না যখন আমরা ফার্স্ট স্টেজে গিয়েছি। আমি অনেক ক্ষেত্রে আমার মনে হয়েছে এরকম যে এসএলএসটি পড়াচ্ছি, যারা প্রিভিয়াস স্টুডেন্ট, আগের স্টুডেন্ট, তারা জানে যে আমি তাকে ইংরেজি বই পড়াচ্ছি, তাকে আমি ওয়াই মেসি পড়াচ্ছি, বা তাকে আমি সিরি শর্মা পড়াচ্ছি। প্রথম প্রথম তাদের এটা মনে হয়েছে যে ম্যাম কেন এগুলো পড়াচ্ছেন, বেকার বেকার, ঠিক আছে, এগুলো পড়ার কি মানে আছে, ঠিক আছে। কিন্তু আখেরে লাস্টলি এটা দেখা যাচ্ছে, আমি তখন বারবার করে বলতাম যে টিচাররা যখন প্রশ্ন করছেন, কোনো পাতি বাদার চলতি বাংলা বই এমসিকিউ দেখে তারা প্রশ্ন করছেন না। তারা যারা প্রশ্ন করছেন তারা অনেক ওপরের মার্গের তারা অধ্যাপক, তারা যখন প্রশ্ন করছেন তারা কোনো একটা অথেন্টিক বই থেকে তারা প্রশ্ন করছেন। তোমরা কনসেপ্ট ক্লিয়ার করো, তোমরা এমসিকিউ এর পেছনে ছুটো না। তার বড় তার প্রমাণ মানে আজকের। তার প্রমাণ কিন্তু আজকে এই কোশ্চেন পেপারে কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি। যাই হোক, কারোর অ্যাকচুয়ালি খারাপ এটাই হয়েছে প্রশ্ন হওয়া ম্যাম, উচিত ম্যাডাম, আমরা কিন্তু ভাবিনি। আমরা আমরা ভাবি ভাবিনি। এক্স্যাক্টলি, আমিও ভাবিনি। যখন আমি দেখলাম যে 9-10-এর প্রশ্ন সোজা করে ফেলেছে, আমার তখন মনে হলো হয়তোবা এটাই যে মানে এটা হয়তো ইচ্ছে যে সবাই রিটিনটা কোয়ালিফাই করে যাক। হ্যাঁ, কিন্তু সেখানে গিয়ে কিন্তু ঝট করে ধাক্কা খেয়েছে। আমি বলছি আর 2016 কম সালের সংখ্যক প্রশ্নটা স্কুলের দেখলেও এটা টিচার, বোঝা যায় ম্যাডাম। আমি বলছি খুব কম সংখ্যক স্কুলের টিচার, হ্যাঁ, সেটা 1% to 10% হতে পারে যারা সুচন্দ্রার মতো নাম্বার পেয়েছে, বাকিরা কিন্তু পাবে না। সত্যি ম্যাম, এটা ছিল হচ্ছে মেধার যাচাই করার পরীক্ষা। মেধা যে সবার মধ্যে কার কতটা আছে, এটা মেধার যাচাই অ্যাকচুয়ালি এই কোশ্চেন সেটই হয়। একদমই সত্যি তাই, কথা। একদমই তাই। ম্যাম। এই হয়েছে, হ্যাঁ ম্যাম বলো। আপনার কাছে একটু রিকোয়েস্ট ম্যাম, লজিকটা প্লিজ একটু পড়াবেন, আমি লজিকটা মানে একদমই ভুলে করিয়ে গিয়েছি দেবো, আমি লজিকটা। নতুন ভাবে আপনি যদি ভাবছি পুরো একটু, বিষয়টা। হ্যাঁ। হ্যাঁ, আমি লজিকটা করিয়ে দেবো। আর আরেকটা বিষয়ও আমি তোমাদেরকে মাথায় দিচ্ছি আজকে, মানবে কি মানবে না তোমার ব্যাপার, তোমার বক্তব্য, তোমার ভিউ। আমি এটা বলছি, আজকে সেপ্টেম্বরের 14 তারিখ, ডিসেম্বরের 15 তারিখে সেট পরীক্ষা আছে, ঠিক আছে। 3 মাস হাতে টাইম আছে সেট পরীক্ষার জন্য। আমি এসএসসির পরীক্ষার কথা আগের বছরের লাস্ট থেকে বলে যাচ্ছিলাম যে টাইম নষ্ট করো না, টাইম নষ্ট করো না, এসএসসির জন্য পড়ো। যারা কথা শুনেছো তারা আজকে ভালো ফল দেখতে পেয়েছো। যারা মনে করেছো যে 2 মাসে পড়বে, তাদের কষ্ট হয়েছে আজকের প্রশ্নপত্র দেখে। তাদের জন্য আমারও খারাপ লাগছে, কারণ তাদের পেছনে আমিও ধরো সময়টা অনেক বেশি পরিমাণে দিয়েছি। আমার মনে হয়েছে যে যদি কোনোভাবে তাকে 2 মাসের মধ্যে রেডি করে দেওয়া যায়, এবং তার জন্য যত পারো ক্লাসগুলো সব রেকর্ডিং আপলোড করা, কিন্তু তারা নিতে পারেনি। হ্যাঁ, ওই যে একটু আগে অরূপই বললে মনে হয়, না অরূপ ছিলে, না অরূপ আছো ক্লাসে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। এই যে অরূপ বললে যে খাবার অনেক সামনে আছে, আমি কোনটা খাবো? মানে হ্যাঁ, ম্যাডাম এমনই সমস্যা হচ্ছিল ম্যাম, মানে কোন ভিডিও ছেড়ে ম্যাম কোনটা শুনবো ম্যাডাম, সবচেয়ে সমস্যা হচ্ছিল ম্যাডাম, মানে কোনটা একদমই ছেড়ে তাই, কোনটা এরকম। একদমই তাই। আর অনেক তো ভিডিও আর বেশ বড়, আর শুনলে তো শুনতে ইচ্ছে করছে, ভালো লাগছে ক্লাসগুলো, হ্যাঁ, কিন্তু একদম ম্যাডাম, মানে ক্লাসগুলো তো আর অল্প সময় তো ম্যাডাম কি হয়তো না, স্বাভাবিক ম্যাডাম, শুনতেও প্রচুর সময় দিতে হবে, ধৈর্য সবকিছু এবার ম্যাডাম আবার ধীরে দরকার ধীরে আছে। ওই ক্লাসগুলো শুনবো, এটাই আমি ভেবেছি আজকে। আমি আজকে ক্লাসগুলো শুধু 2বার করে দেখার সময় পেয়েছি, এত ক্লাস। তুমি তো পুরো কোর্সটা নিয়েছো, প্রচুর ক্লাসেস আছে সেখানে। প্রচুর ক্লাস, আমি শুধু 2বার করে শোনার মতো সময় পেয়েছি। ঠিক, ঠিক, ঠিক। এবার আমি বলি, এবার লাস্ট কথা বলে আজকে শেষ করি। আজকে অনেক তোমরা পরিশ্রম হ্যাঁ, করেছো, আজকে রেস্ট করো। এই কটা দিন প্রচুর টেনশন করেছো, মানসিক টেনশন করেছো। হ্যাঁ, আজ বাড়ি মনে হচ্ছিল একটু যদি ভাবতাম। খারাপ কষ্ট হচ্ছে সমাপ্তি, বুঝতে পারছি, আমার নিজের খারাপ লাগছে, আমার নিজের খুব খারাপ লাগছে,
ঠিক আছে। যাই হোক, আমি যেটা বলছি 42টা হয়েছে সুজাতা, খুব ভালো তো, 42টা হয়েছে, খুবই খুবই ভালো। আচ্ছা, এবার যেটা আমি বলছি, আজকে তোমার সেপ্টেম্বরের 14 তারিখ, ডিসেম্বরের 15 তারিখে সেট পরীক্ষা। তোমরা কিন্তু সেটটাকে টার্গেট রাখতে পারো নিজেদের জীবনে। যাদের তোমাদের মাস্টার্সে 55% মার্কস আছে, তারা যদি সেটটাকে টার্গেট করে এগোও। ম্যাম অ্যাপ্লাই তো ম্যাম শেষ হয়ে গেছে না ম্যাম? না, হ্যাঁ, 10 তারিখ লাস্ট ডেট ছিল। তাই? অ্যাপ্লাই তো করিনি। হ্যাঁ, অ্যাপ্লাই করোনি? আমি নিজে আজকে বাড়ি ফিরে আপনার ওই মানে Apply আপনার করিনি। ক্লাসের উপর ভরসা করে আমি আজকে করতে গিয়ে দেখি 10 তারিখ লাস্ট ডেট ছিল। কারণ নেটের আজকে যেটা ফর্মটা ফিল আপ বুঝলাম। করে দাও, নেটের হুম, ফর্মটা ফিল আপ করে দাও, নেটের হ্যাঁ ফর্মটা ম্যাডাম। ফিল আপ করে দাও। আর আপনি শুধু গাইড করুন আমাদের, আমরা এইরকমই ম্যাম দীর্ঘস্থায়ী নেটের ভাবে ফর্ম করবো। ফিল আপ চলছে? একটু শুরু দেখে নাও, হওয়ার ডেটাটা কথা দেখিয়ে হয়তো নিও। ম্যাডাম। এখনো ম্যাডাম শুরু শুরু হয়নি হওয়ার ওটা, কথা একটা নেট শেষ হয়তো। হয়েছে, একটা শুরু হয়নি। হ্যাঁ, একটু বলি, ডিসেম্বর মাসে নেট এবং সেট বোথ পরীক্ষা আছে। হুম। পড়াশোনার মধ্যে যখন ঢুকে পড়েছো, বাহ সুতপা, নেট সেট অলরেডি কোয়ালিফাইড, বাহ খুব ভালো সুতপা। পিএইচডির জন্য ট্রাই করো। সামনে যদি ডাব্লিউবিপিএসসির পরীক্ষা হয়, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হয়, সেটার জন্য ট্রাই করো। আরো ভালো করে পড়াশোনা করো, আরো বেটার ভবিষ্যৎ হোক তোমার। যাই হোক, যেটা বলছি, সামনে নেট এবং সেট পরীক্ষা আছে, টার্গেট করে নাও। যেহেতু পড়াশোনার মধ্যে ঢুকে গেছো, পড়াশোনাটার মধ্যে তোমার আছে, ঠিক আছে, এটাকে টার্গেট যদি তুমি করে নাও, আমি তোমাদের একটা কথা বলছি, আফটার সেটের রেজাল্ট ডাব্লিউবিসিএসসির ইন্টারভিউ হতে পারে, কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ হতে পারে। যারা কোয়ালিফাই করবে, নেট অর সেট। হ্যাঁ, সুচন্দ্রার মতো পড়লে 3 মাসও তো এনাফ টাইম হয়, সুচন্দ্রা সেটা দেখিয়ে দিয়েছে কিভাবে পড়লে হয়, এবং তোমরা তো অলরেডি পড়াশোনার মধ্যে ঢুকে গেছো। হ্যাঁ, গত 2 মাসে তোমরা যেভাবে পরিশ্রম করেছো, তোমরা পড়াশোনার মধ্যে ঢুকে গেছো। হ্যাঁ, এই 3টে মাস পরিশ্রম করলে তোমরা কিন্তু পারবে, এইটুকু আমি তোমাদের বলছি। আহ তোমরা এটা আলাদা আছে, আমি সেটা নিয়ে পরে বলবো, ব্যাচ ট্যাচের কথা নিয়ে আজকে বলছি না, আমারও আজকে ভালো লাগছে না। ঠিক আছে, কিছুটা পরিমাণে মন খারাপ, কিছুটা পরিমাণে মন ভালো, সবকিছু একটা মিক্স ফিলিং কাজ করছে, কারণ আমিও তো তোমাদের পেছনে রয়েছি, তোমাদের সাথে রয়েছি, সুতরাং আমারও একটা মিক্সড ফিলিং, কিছু জনের জন্য খারাপ লাগছে, কিছু জনের জন্য ভালো লাগছে, সবটা একটা মিক্সড ফিলিং কাজ করছে। তো আজকে আর এগুলো বিষয়ে বলছি না, আবার এটাও আমি তোমাদেরকে বলছি যে নেট সেটের জন্য একটা টার্গেট করে নাও। যদি টার্গেট মানে তুমি আর কিছু ভাববে না সেটা নিয়ে, ঠিক আছে, সেটাকে যদি হিট করতে পারো, সামনে কিন্তু সিএসসির ইন্টারভিউ আছে, সেটাতে কিন্তু তুমি বুঝতে পারবে, এটাও একটা বড় ম্যাম, বিষয়। হ্যাঁ, বলো। সিএসসি কেবল ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হয় না, রিটেন এক্সামও হয়? না না, সিএসসি শুধু ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হয়, নেট সেট কোয়ালিফাই করে যাওয়ার পর। ম্যাম বলছি এসএসসি এর কোয়েশ্চেনের পিরিয়ড একটা দিয়ে দেবেন গ্রুপে। দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি গ্রুপে। ঠিক আছে। তো পড়াশোনা করো। এরপর অনেক কষ্ট হচ্ছে, সমাপ্তির খুব কষ্ট হচ্ছে, ওর ওর খুব মন খারাপ লাগছে, আমি বুঝতে পারছি, সত্যি। খুব মন খারাপ লাগছে, বুঝতে পারছি, বুঝতে পারছি সমাপ্তি। আমিও কি বলবো, আমারও কিছু, এই মুহূর্তে আমি কি বলবো, ভাষায় ধরো প্রকাশ করতে পারছি না। ভালো হবে, সবার সবার ভালো হবে। হয়তো আমার প্রসেসটা একটু লং টার্ম প্রসেস, একটু হয়তো সময় বেশি লাগে, কিন্তু শর্টকাটে, লাস্টে এই কথাটাই বলছি তোমাদের, হয়তো আজকে জীবনে তোমাদের অনেক শিক্ষা হলো, এই কোয়েশ্চেন পেপারটা তোমাদের অনেক শিক্ষা দিয়ে গেছে। শর্টকাটে লাইফে কিছু অ্যাচিভ করা যায় না, ঠিক আছে। মানে লং টার্মে মানুষের জীবনের উন্নতি হয়, উন্নতি করতে গেলে ধাপে 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 সিঁড়ি ক্রস করতে হয়, তার জন্য অনেক পরিশ্রম করতে হয়। ঠিক আছে, আরো ভালো হবে তোমাদের, চিন্তা করো না, আজকে মন খারাপ হচ্ছে, কালকে থেকে মন খারাপ ভুলে নতুন উদ্যমে সুচন্দ্রাকে সামনে রেখে, সুচন্দ্রাকে আইডল হিসাবে ওকে সামনে রেখে দাও। ঠিক আছে, সামনে রেখে, ঠিক আছে, শুরু করে সত্যি দাও। আমাদের জন্য ইন্সপিরেশন সুচন্দ্রাদি, সত্যি। মানে একদম, এভাবে যে পারা যায়, এটা আমাদের সুচন্দ্রার দিকে দেখে শিখতে হবে অ্যাকচুয়ালি। একদম সুচন্দ্রাকে দেখে শিখতে হবে, সেটা শিখে সামনে রেখে কিভাবে লড়াই করতে হয় করে নিয়ে ডিসেম্বর মাসের মধ্যে একটা জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দাও। ঠিক আছে। ম্যাম, অনেকটা পরে আপনার ক্লাসে জয়েন হয়েছি, সব থেকে বেশি আফসোস। ঠিক আছে, সবকিছুরই সমাপ্তি একটা সময় থাকে। ঠিক আছে, ঠিক আছে, হবে, ভালো কিছু হবে, দেখবে। এই যে গিল্ট ফিলিংটা নিজের মধ্যে হচ্ছে, এই গিল্ট ফিলিংটা তোমাকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে, যদি নিজের মধ্যে ধরো সেটাকে, জেদটাকে জিইয়ে রাখতে পারো, কষ্ট লাগাটাকেও যদি জিইয়ে রাখতে পারো, তাহলে বড় জায়গায় চলে যাবে ধরো। হ্যাঁ, একটু সময় দাও, 3টে মাস সময় দাও, প্রচন্ডভাবে খাটো, সুচন্দ্রার মতো করে খাটো। হ্যাঁ, একটা পজিটিভ রেজাল্ট তুমি সামনে দেখতে পাবে, এইটুকু বলবো আজকে।
হ্যাঁ, অনেকক্ষণ ধরে রেকর্ডিংটা চলছে। আজকে রেকর্ডেড ক্লাসটা অবশ্যই ইউটিউবে থাকবে, কারণ সুচন্দ্রার বিষয়টা সবার জানা প্রয়োজন। সবার টেনশনে অনেক কিছু ভুল হয়েছে, 3 দিন ভালো করে ঘুমায়নি। আচ্ছা, তা তো সবার হয়েছে। সমাপ্তি। ঠিক আছে, আমি বুঝতে পারছি। আর মন খারাপ করো না, মা বাবাকে মন খারাপ করতে না করো। হ্যাঁ, সত্যি তো দীর্ঘদিন পরে একটা পরীক্ষা হয়েছে। প্রথমে ভাবছিলাম সবার কথা শুনে নিশ্চয়ই পরীক্ষার কোয়েশ্চেন খুবই কঠিন হয়েছে, সবাই আমাকে মেসেজ করছিল। কিন্তু যখন কোয়েশ্চেন পেপারটা নিজে খুলে বসলাম, মনে হলো যে যিনি কোয়েশ্চেন করেছেন, যারা কোয়েশ্চেন করেছেন, ভীষণ বুঝে শুনে ভালো স্ট্যান্ডার্ডের প্রশ্ন তারা করেছেন। ঠিক আছে, এতে স্টুডেন্টসদের ক্ষতি হয়নি, এতে স্টুডেন্টসদের ভালোই হয়েছে। এবং তোমাদের প্রশ্নটা এই, কিছুটা লজিক্যালি হ্যাঁ, কোয়েশ্চেন প্যাটার্নটা, হ্যাঁ, তাই না ম্যাডাম? ইন্ডিয়ান দেখুন, ইন্ডিয়ানও কিন্তু তাই, সেরকমই ইন্ডিয়ানের দিকটা। হুম, সেটাই ভালো কোয়েশ্চেন হয়েছে। হ্যাঁ, সুতপা কিছু একটা কথা বললাম, আমি সেটা বুঝতে পারলাম না, ওর মেয়ের কি হয়েছে, সাফার করেছে। এক্স্যাক্টলি। হুম। হ্যাঁ, সত্যি সত্যি সবার বাচ্চারাই প্রচন্ড সাফার করেছে। আর না, আজকে একটা মিক্সড ফিলিং নিয়ে আজকে ক্লাসটা শেষ করছি, এই জন্য কোনো কিছু বলতে ইচ্ছা করছে না। সুতরাং এইটুকু শুধু বলছি যে নতুন উদ্যমে নতুন ভাবে লেগে যাও পড়াশোনা করার জন্য। ডিসেম্বরটাকে টার্গেট করো। আবারও বলছি, 3 মাস এনাফ টাইম। সামনে পুজোর ছুটি আছে, ডিসেম্বরটাকে টার্গেট করে নাও। ডিসেম্বরে নেট এবং সেটটাকে টার্গেট করো। তারপরে তোমরা আরেকটা বড় একটা জায়গা সামলাবে, তার সামনে একটা ইন্টারভিউ দেওয়ার সুযোগ তোমরা পাবে। ম্যাম এমএসসি কি হবে এর মধ্যে, মানে হওয়ার MSc? চান্স আছে, এমএসসিও আছে, পিএসসিও আছে, পাবলিক সার্ভিস কমিশনও আছে, সবটাই ম্যাম আছে। ম্যাম যারা হুম। ফর্ম ফিল আপ করতে পারেনি, মানে ডেটটা দেখা হয়নি, আমাদের কি নেক্সট ইয়ারের জন্য তাহলে আবার ওয়েট করতে হবে, মানে নেট সেটের জন্য তাহলে? না, নেটের জন্য না, সেটের জন্য। নেটের ফর্ম ফিল আপ মনে হয় এখনো হয়নি, শুধু সেটের ফর্ম ফিল আপ হয়েছে। শুরু হবে ম্যাম, শুরু হবে। একটু শুরু হলে মানে গ্রুপে গ্রুপে ডিসেম্বরে? বলে দিও, গ্রুপে কেউ একটু বলে দিও। আচ্ছা, নেটে ম্যাম শুরু ডিসেম্বরে হবে যে ম্যাম। নেটটা হবে বলছেন, সেটার ফর্ম ফিল আপ এখনো হয়নি তাহলে? না, ওটার ফর্ম ফিল আপ হয়নি এখন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ম্যাম, একটা কথা বলছি ম্যাম। মানে অনেকদিন পড়াশোনা থেকে ডিটাচ ছিলাম পারিবারিক কারণে, মানে খুবই ছিলাম, কিন্তু ম্যাম যতটুকু করতে পেরেছি, মানে নো ডাউট ম্যাম, আপনি যা যা পড়িয়েছেন, যা যা পড়িয়েছেন শুধু তার ভিত্তিতেই ম্যাম, শুধু তার ভিত্তিতে। মানে আরো যদি একটু ভালো করে পড়ার সুযোগ পেতাম, মানে এত কম টাইমে আমি করেছি, আরো যদি সুযোগ পেতাম, মানে আপনি এত কিছু দিয়েছেন আমাদের, সত্যি ম্যাম সেটা। আর এরকম ভাবে একটা ধারাবাহিক ভাবে পড়ানো, সেটা অন্য কোথাও তো পাইনি ম্যাম। আমি অনেক দিন ধরে পড়ছিলাম, কিন্তু মাঝখানে আমার কিছু কারণে ডিটাচ হয়ে গেছিলাম, যার ফলে কি চর্চার অভাবে না ভুলে গেছিলাম। হুম। যে কোনো এইটা কিছুই হয়েছে। হয়, চর্চার অভাবে ভুলে যেতে হয়, মানে আমরা ভুলে যাই চর্চা না থাকলে। এটাই হ্যাঁ হয়। ম্যাম, হ্যাঁ ম্যাম। আর এটা পরীক্ষার হলে যে, মানে আপনার কথা এতবার মনে হচ্ছিল যে আপনি বরাবর বলেছেন বই পড়ো আর থিওরি পড়ো, মানে ভালোভাবে যে বিষয়গুলো জানলে তবেই আনসার গুলো করা যাচ্ছে। সেই। মানে কোনো এমসিকিউ বইয়ে এটার এটা আনসার এরকম মানে কেউ পাবে না। শুধু কনসেপ্ট ক্লিয়ার থাকলে সেই এলিমিনেট করতে পারবে যে এটা হবে না, এটা হবে না, এটা করে তবে এটা আসছে, এরকম ভাবে বলছি ম্যাম। একদমই তাই। এইটাই এক্সপিরিয়েন্স হলো আমার। যাক, আজকে অনেকের অনেক অভিজ্ঞতা হয়েছে, আমারও অনেক অভিজ্ঞতা হলো, অনেক ধরনের এক্সপিরিয়েন্স আর আম, খারাপ লাগা ভালো লাগা সবটা মিক্সড ফিলিং আজকে হলো। থাক, আজকের ক্লাসটা এখানেই থাক। নতুন উদ্যমে কালকে থেকে আমরা ক্লাস শুরু করব। নতুন ভাবে ভাবার চেষ্টা করব, নতুন ভাবে ভাবনা শুরু হবে। ডিসেম্বরটাকে একটা টার্গেট করা যেতে পারে। তার কারণ হচ্ছে ডিসেম্বরের মধ্যে অনেকগুলো পরীক্ষা হবে। এইটুকু আমি তোমাদের বললাম। ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে অনেকগুলো পরীক্ষা হবে। মাঝখানে 3 মাস থেকে 4 মাস আমাদের হাতে সময় আছে। হ্যাঁ, এটাকে কাজে লাগানো যেতে পারে। কিভাবে কাজে লাগানো যেতে পারে, কিভাবে কি হবে, আমরা নেক্সট দিনের ক্লাসে বলবো। আজকের ক্লাসটা ইউটিউবে রেকর্ডিং হিসাবে সকলের জন্য থাকবে।